আমার চোখের সামনে আমার মা বাবা খুন হয়েছে। আমার বাবার চোখ এখনও আমার দিকে যেন তাকিয়ে আছে। ওই চোখ দুটো আমাকে একটা কথাই বলছে, ওদের কখনো ছাড়িস না মা। যারা তোর চোখের সামনে তোর মাকে ধর্ষণ করেছে তাদের ছাড়িস না। মৃত্যু যন্ত্রণায় আমার বাবার জিহ্বাটাও বেরিয়ে গেছে, মাথার একটা পাশ থেতলে গেছে, যেখান থেকে এখনও টুপটুপ করে রক্ত পড়ছে। চেয়ারের সাথে বাবার শরীরটা বাঁধা, কিন্তু বাবার দৃষ্টি যেন আমার দিকেই। আমার বাবার একটু দূরেই আমার মায়ের দেহটা পড়ে আছে। আমার মায়েরও চোখ দুটো খোলা, মায়ের মাথাটা বিছানার নিচে ঝুলে আছে। কিন্তু ওই খোলা চোখ আমায় বলছে, ওদের ছাড়িস না মা। যারা তোর বাবাকে বিনা দোষে খুন করেছে তাদের ছাড়িস না। ফ্লোরে পড়ে আছে আমার 6 মাসের ছোট ভাই, যাকে নিয়ে একটু আগেও কত খেলেছি আমি। 1 ঘন্টা আগেও কত খুশি ছিলাম আমরা। আমার ভাইটাকে দেওয়ালের সাথে আছাড় মেরে খুন করা হয়েছে। ওর ছোট মগজটা ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে, মুখটা চেনা যাচ্ছে না, পুরো থ্যাতলানো। আমি সব দেখছি আলমারির ভেতরে বসে। বাবার কিনে দেওয়া নতুন ক্যামেরাটা আমার হাতে। জানি না মা বাবার সাথে আর দেখা হবে কিনা, কিংবা এই ঘটনা কেউ জানবে কিনা। তবুও কিছু ছবি তুলে রাখলাম। হঠাৎ শুনলাম ওরা বলছে, এই বাড়িটাতে আগুন লাগিয়ে দে, সবাই ভাববে আগুনে পুড়ে মরেছে সব। ওরা পৈশাচিক হাসি হাসতে লাগলো, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। ওরা যেতেই আমি বেরিয়ে আসলাম আলমারির ভেতর থেকে। মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের গলার চিকন চেইনটা খুলে নিলাম। 1 সপ্তাহ আগে বাবা মাকে গিফট করেছিল এটা। তারপর বাবার কাছে গেলাম। বাবার খোলা চোখ দুটোর দিকে তাকিয়ে রইলাম। বাবার হাতের একটা আংটি খুলে নিলাম। অতপর ছোট ভাইটার কাছে গেলাম। ওর মরা দেহটাকে কোলে নিলাম। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। আমার চোখ থেকে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমি রক্ত ভয় পাই খুব, কিন্তু আজ ভয় পাচ্ছি না। হঠাৎ নাকে প্রচণ্ড পোড়া গন্ধ পেলাম। ভাইয়ের লাশটা ফ্লোরে রেখে বাইরে এলাম। দেখলাম বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। ওরা চলে গেছে। বাবার লাশের কাছে এলাম। বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, ওদের আমি ছাড়বো না বাবা। প্রীতিলতা কাউকে ছাড়বে না। আমি আবারও ফিরে আসবো বাবা, দেখা হবে আবারও। জানি না ভাইয়ের সাথে ওরা কি করবে, কিন্তু ছাড়বো না ওদের আমি। আমার প্রাণহীন বাবার মুখে যেন হাসি ফুটল। আমার কল্পনায় আমি তা এঁকে নিলাম। এদিকে আগুন ছড়িয়ে গেছে। প্রীতি উঠে দাঁড়ালো। 8 বছরের ছোট প্রীতি বাড়ির পেছনের দরজা দিয়ে ছুটতে লাগলো। প্রীতি ছুটছে যত তাড়াতাড়ি সম্ভব। প্রীতি গিয়ে দাঁড়ালো বড় ভাইয়ের স্কুলের সামনে, কিন্তু তার যে আসতে দেরি হয়ে গেছে। তার বড় ভাই আবেশ যে শত্রুদের গাড়িতে উঠে গেছে। কি করে ভাইকে বাঁচাবে প্রীতি, সেটা সে জানে না। প্রীতি কান্নায় ভেঙে পড়ল। আর কেউ যে তার রইল না। বিশাল পর্দায় 14 বছর আগের তোলা ছবিগুলো এক এক করে দেখছে প্রীতি। আগে এই ছবিগুলো দেখলে সে কাঁদত, কিন্তু এখন আর কাঁদে না। এখন সেই ছবিগুলো দেখে শক্তি সঞ্চয় করে। মাথাটা এক পাশে কাত করে আছে সে, হাতে সিগারেট জ্বলছে, চোখ দুটো লাল হয়ে গেছে। 14 বছর আগের সেই প্রীতি এখন আর নেই। প্রীতি আগে রক্ত ভয় পেত, কিন্তু এখন সে রক্ত দেখে আনন্দ পায়। প্রীতিলতা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সে সামনে থাকা বিশাল পর্দার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর মোবাইলটা বেজে ওঠে। প্রীতি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ম্যাডাম, আপনার কথা মতো ঢাকা যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আর 4 দিন পর আপনার ফ্লাইট। একজন সফল সিআইডি অফিসার হওয়ায় আপনাকে যেতে দেওয়া হচ্ছে। ঢাকাতে কয়েক বছর যাবৎ হত্যা, গুম, ধর্ষণ বেড়েই চলেছে, কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না ঠিকমতো। আপনি তো ডিপার্টমেন্টে জয়েন করেই পরপর প্রমাণসহ যেইভাবে কেসগুলো সমাধান করেছেন তা সত্যি কল্পনা করা যায় না। এবার আপনার কথা মতো পোস্টিং ঢাকাতে করা হয়েছে। প্রীতিলতা ফোনটা কেটে দিল। হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে। সে আবারও আরেকটা সিগারেট হাতে নিল। তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিল। দীর্ঘ একটা টান দিল সে সিগারেটে। তারপর কালো ধোঁয়াগুলো উড়িয়ে দিল শূন্যে। প্রীতি পাশের টেবিল থেকে একটা ছবি হাতে নিল। ছবিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। অতঃপর মুচকি হেসে বলল, আমার জগতে তোমায় সুস্বাগতম দীপ চৌধুরী। আমার অন্ধকার রাজ্যে এবার তোমার আগমন হবে, যেখানে আসা যায় কিন্তু ফেরত যাওয়া যায় না। তোমায় আমি মারব না,
তোমায় কেবল নরক যন্ত্রণা দেব। তুমি মরতে চাইবে কিন্তু মরবে না, মরলে তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু তোমায় আমি মরতে দেব না। প্রীতি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, জানো, এই সুন্দর হাত দিয়ে এই পর্যন্ত আমি অর্ধশত খুন করেছি। রক্তে লাল হয়ে আছে আমার দুনিয়া। আমি কাদের মেরেছি জানো? তোমার মতো টাকাওয়ালা জানোয়ারদের, যারা অসহায় মেয়েগুলোকে ধর্ষণ করার পর খুন করে, কিন্তু গরিব মেয়েগুলো বিচার পায় না। আর সেখানে তো তুমি আমার মাকে ধর্ষণ করেছ। তোমায় কি করে ছাড়বো বলো তো? প্রীতিলতা সিগারেটের টান দিতে দিতে বলল, আজ আমার 50টা খুন পূর্ণ হয়েছে। ওই দেখো, একটু আগেই একটাকে ওপারে পাঠিয়ে দিয়েছি। শালা একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল, তাই ওকে ওর শাস্তি দিয়ে দিলাম। জানো ও মরার আগে কি বলেছে? আমি নাকি সাইকো, আমি নাকি পাগল। ওর একটা একটা অঙ্গ কেটেছি আর আস্তে আস্তে মেরেছি। 3 ঘন্টা সময় নিয়ে মেরেছি, কিন্তু কেউ কোনো এই ব্যাপারে জানবে না, কারণ আমার রাজ্যের বাইরে আমি একজন সৎ সিআইডি অফিসার। প্রীতিলতা পৈশাচিক হাসি হাসতে লাগলো, তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, হ্যাঁ আমি সাইকো, হ্যাঁ আমি পাগল, আমি রক্তের জন্য পাগল দীপ চৌধুরী। তোমার মতো জানোয়ারদের রক্তে আমি আনন্দ পাই, আমি পৈশাচিক সুখ পাই, কিন্তু আমাকে প্রথম রক্তের স্বাদ তুমি দিয়েছ। এবার তোমার রক্তের স্বাদ নেবে প্রীতিলতা। কাগজের ছবিটা হাত দিয়ে টুকরো টুকরো করে ফেলে প্রীতি, তারপর পাশে পড়ে থাকা লাশটার কাছে যায়। লাশটার দিকে তাকিয়ে প্রীতিলতা বলল, কিরে কেমন লাগছে এবার? তোকে ওপারে পাঠিয়েছি, এবার তোকে গুম করে দেব। কেউ কোনোদিন আর খুঁজে পাবে না তোকে। ওপারে ভালো থাকিস। অতঃপর প্রীতি নিজের কাজ শুরু করতে লাগলো। নিজের পরিকল্পনা অনুসারে লাশ গোপন করতে ব্যস্ত হয়ে গেল সে। অন্যদিকে আবেশ চৌধুরী বিশাল এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই অভিশপ্ত বাড়িটাই তার মা বাবা বোন আর ছোট ভাইকে কেড়ে নিয়েছে। এটা এখন একটা পরিত্যক্ত বাড়ি। পোড়া বাড়িটা দেখতে ভুতুরে প্রাসাদের মতো লাগছে, কোথাও প্রাণের কোনো ছোঁয়া নেই। আবেশ চৌধুরী নিজের চোখের জল মুছে নিল। দুনিয়ার বুকে একেবারে নিঃস্ব সে। কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে ঘুরে তাকায় আবেশ। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখে বলল, দেখেছ, আমাদের বাড়িটায় আজ কোনো হাসির শব্দ মেলে না। আমার 8 বছরের ছোট অবুঝ বোনটা এখন আর আমার কোলে দৌড়ে আসে না। এই সর্বনাশা বাড়ি সব কেড়ে নিল নিরুপমা। স্বামীর চোখের পানি মুছে দিয়ে নিরুপমা বলল, তুমি এভাবে কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবুরা কাঁদছে, চলো বাড়ি যাই, অনেক রাত হয়েছে। রাত প্রায় 2টা বাজে। প্রীতি নিজের বারান্দায় দাঁড়িয়ে আছে, চারিদিকে অন্ধকার। হঠাৎ ওর মনে হলো কেউ ওর পাশে এসে দাঁড়িয়েছে। প্রীতি মুচকি হেসে বলল, কি ব্যাপার বাবা, আজও এলে যে? তোমাকে তো আসতে না করেছি এখানে, এখনো ঘুমাসনি কেন? 2 চোখে ঘুম আসে না, ঘুমালে তোমাদের দেখতে পাই, সব যেন জীবন্ত লাগে। কেন এত কল্পনা সাজাস আমাদের নিয়ে? আমরা শুধুই তোর কল্পনা। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রীতি, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার কল্পনা নও। এই পর্যন্ত যতজনকে খুন করেছিস সবাই তোকে সাইকো বলেছে। তুই রক্তের নেশায় পাগল হয়ে গেছিস প্রীতিমা। আমাদের কল্পনা করে আর কত খুন করবি? আমরা যে আর নেই। হঠাৎ প্রীতি রেগে গেল, তারপর চিৎকার করে বলল, আমি পাগল নই, আমি পাগল নই, আমি সাইকো নই, আমি কাউকে কল্পনা করি না। প্রীতি পাশে তাকিয়ে দেখল কেউ নেই, সে একা একাই চিৎকার করছে। সকালের সোনালি আলো চোখে পড়তেই প্রীতিলতার ঘুম ভেঙে গেল। নিজেকে বারান্দায় এক কোণায় আবিষ্কার করে প্রীতি, কিন্তু বিন্দু মাত্র অবাক হয় না সে, কেননা এই অবস্থায় নিজেকে শতবার আবিষ্কার করেছে সে। নীল আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রীতিলতা। যাদের কষ্ট প্রকাশ করার কোনো মাধ্যম নেই, তাদের জন্য দীর্ঘ নিঃশ্বাস একমাত্র সম্বল। নিজের ভাগ্যকে ধিক্কার জানিয়ে প্রীতি ফ্রেশ হতে চলে যায়। প্রীতি ফ্রেশ হয়ে অফিসের পথে রওনা হয়। অফিসের সবাই তাকে অনেক ভালোবাসে। সবার দুঃখে প্রীতি যেন ছায়ার মতো পাশে থাকে, কিন্তু কারো সাথে কখনো খুব একটা কথা বলে না। কেউ কখনো প্রীতিকে হাসতে দেখেনি। প্রীতির বাড়িতেও কেউ যায়নি আজ অবধি। বরাবরের মতোই বড্ড রহস্যময়ী সে যেন চোখের সামনে থেকেও অদৃশ্য, হাতের কাছে থেকেও প্রীতি যেন ধরাছোঁয়ার বাইরে। প্রীতি সেলফ থেকে কিছু ফাইল বের করে চেক করছিল। হঠাৎ একজন অফিসার তার সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনাকে এসিপি স্যার জরুরিভাবে ডেকেছেন। প্রীতি মুখে কিছু বলল না,
এসিপির রুমের দিকে হাঁটা দিল। দরজার সামনে যেয়ে বেল বাজাতেই অপর পাশ থেকে আওয়াজ এলো, ভেতরে আসো। প্রীতি ভেতরে ঢুকতেই বৃদ্ধ এসিপি গম্ভীর গলায় বললেন, কেন তুমি ঢাকাতে যেতে চাইছো? আর তুমি যে কেসটার জন্য যাচ্ছ ওটা কোনো সাধারণ কেস নয়। কেউ যদি ভুলেও ওই কেসে হাত দিয়েছে তাহলে আবার একদিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি প্রীতি। তুমি আমাকে বাবা হিসেবে না মানলেও আমি তোমাকে মেয়ের মতোই ভালোবাসি। দয়া করে থেকে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। বড় বড় ক্রিমিনালদের হাত অনেক লম্বা। মন্ত্রী, মিনিস্টার, তারা হাতের ইশারায় নাচায়। সেখানে আমরা তো পুঁটি মাছ। তাই কৌতূহলের বশে নিজের জীবন ঝুঁকিতে ফেলো না তুমি। প্রীতিলতা এসিপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, যেসব পুলিশ অফিসাররা ক্রিমিনালদের ভয়ে কেস ছেড়ে দিয়েছে তাদের সবার পিছুটান আছে, কিন্তু আমার কোনো পিছুটান নেই। ক্রিমিনালরা সব সময় বিপরীত পক্ষের ভালোবাসার জায়গায় আঘাত করে। আমার তো ভালোবাসার মতো কিছুই নেই। তাহলে আঘাত করবে কিভাবে আমাকে? আমার পাথর হৃদয় নরম করার মতো কোনো বস্তু জগৎ সংসারে নেই। তাহলে আমার কিসের ভয় স্যার? এসিপি হতাশ হলো প্রীতির কথা শুনে। প্রীতির দিকে মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আর কতদিন তোমাকে বলবো আমাকে স্যার ডাকবে না, আমাকে বাবা ডাকতে পারো। তোমার ব্যাপারে কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কখনো কিছুই বলো না। আমাদের সাথে বাড়িতেও থাকো না। কি করো একা একা সারাদিন? এখন আবার সিলেট ছেড়েও চলে যেতে চাইছো। তোমাকে 4 দিন পর প্লেনের টিকিট কেটে দিয়েছি, কিন্তু তুমি তো কালকের মধ্যেই চলে যাবে। আমার কোনো কথা তুমি শোনো না। প্রীতি এসিপির চোখের দিকে তাকাতে পারে না। এই লোকটার সামনে নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করে সে। এই বৃদ্ধ লোকটার প্রতি ভালোবাসা প্রকাশ করার বিন্দুমাত্র সাহস দেখায় না প্রীতিলতা, কারণ সে জানে প্রিয়জন হারানোর বেদনা। প্রীতি সেই বেদনা আর ভোগ করতে চায় না। নিজের পাপের তৈরি প্রাসাদের নিচে ভালোবাসার মানুষদের দাফন করতে চায় না সে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্ধকার প্রাসাদের ভেতরেই দাফন করে রাখতে চায় সারা জীবন। নিজেকে যথেষ্ট শক্ত করে প্রীতি বলল, আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ আমি আপনাদের ভালো চাই। আমি চাই না কোনো কালো ছায়ার আঘাত আপনাদের গায়ে লাগুক। আমার অন্ধকার রাজ্যের ছায়া আপনাদের ওপর ফেলতে চাই না। আর আমার সম্পর্কে সময় হলেই জানতে পারবেন। আর হ্যাঁ, ঢাকাতে যাওয়ার পর আমি সময় মতো যোগাযোগ করব, তাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এসিপি অসহায়ের মতো প্রীতির দিকে তাকিয়ে বলল, না গেলে হয় না? এখানে সবাই তোমাকে ভালোবাসে। প্রীতি কিছু বলল না। এসিপি আবার বলল, আমার একটা কথা রাখবে প্রীতিমা? প্রীতি মাথা নিচু করে বলল, চেষ্টা করব। বলুন। সিগারেট আর না খেলে হয় না? প্রতিদিন এত এত সিগারেট খাও কেন? তোমাকে অনুরোধ করছি ছেড়ে দাও। প্রীতি মাথা নিচু করেই জবাবে বলল, এটা ছাড়া সম্ভব না। কেন সম্ভব না? হঠাৎ করেই প্রীতির চোখ লাল হয়ে উঠল। ওর হাত পা কাঁপতে লাগলো। ভয়ঙ্কর কিছু অতীত চোখের সামনে ভেসে উঠতে লাগলো। চোখের কোণায় পানি এসে জমা হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। আহ, কি সেই কষ্ট! প্রীতি নিজের প্যান্টের ভেতর থেকে খুব দ্রুত একটা সিগারেট বের করলো। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে প্রীতি টানতে লাগলো। এসিপি প্রীতির কাছে এসে অনুরোধ করে বলল, আমাকে একটু খুলে বলো না মা, কি হয়েছে তোর? এতগুলো বছরে কি একটুও ভরসা করতে পারিসনি আমাকে? প্রীতির অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেল। সিগারেটে টান দিতে দিতে প্রীতি বলল, স্যার, একটা 6 মাসের বাচ্চাকে যদি এই সিগারেট দিয়ে পোড়ানো হয় তাহলে তার কেমন লাগবে স্যার? খুব কষ্ট হবে, তাই না স্যার? একটা মেয়েকে 7-8 জন মিলে ধর্ষণের পর যদি এই সিগারেট দিয়ে তার দেহে ছ্যাঁকা দেওয়া হয় তাহলে তার কেমন লাগবে স্যার? আচ্ছা, আপনি এমন দৃশ্য কখনো নিজের চোখে দেখেছেন? আর তাও যদি আপনারই পরিবারের সাথে এমন হয় তাহলে আপনার কেমন লাগবে স্যার? প্রীতির কথা শুনে এসিপি বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না। এসিপির চুপ থাকতে দেখে প্রীতি বলল, এটা সিগারেট নয় স্যার, এটা আমার প্রতিশোধের একটা মাধ্যম, যেটা আজ 10 বছর ধরে আমার সঙ্গী হয়ে আছে। এই সিগারেট আমাকে অতীত মনে করায়, আমাকে বাঁচতে শেখায় শত্রুদের জন্য। এসিপির শরীর যেন কাঁটা দিয়ে উঠল চোখের পলকেই। এসিপি প্রীতির কথার ধরন বুঝতে না পেরে বলল, কী সব পাগলের মতো কথা বলছো? কে কাকে সিগারেট দিয়ে পুড়েছে? আর কিসের প্রতিশোধ? প্রীতি আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে নেয়। যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে।
এখন কাউকেই কিছু বুঝতে দেওয়া যাবে না। তাকে যে সবার সামনে স্বাভাবিক থাকতে হবে। প্রীতি উঠে দাঁড়ায় চেয়ার থেকে, তারপর সিগারেট ফেলে দিয়ে বলল, আমাকে যেতে হবে স্যার, ভালো থাকবেন। আর 14 বছর আমাকে মেয়ের মতো ভালোবেসেছেন। আপনার ঋণ এই জীবনে শোধ করতে পারবো না। চলি আমি। নিজেদের খেয়াল রাখবেন। আমার ফিরে যাওয়া উচিত কিছু মানুষের জন্য। কোনো একজনকে চোখের ভাষায় কথা দিয়েছিলাম ফিরে যাওয়ার, সেই কথা রাখতে হবে আমাকে। প্রীতিলতা বেরিয়ে গেল নিজের গন্তব্যে, আর এসিপি তাকিয়ে রইল তার যাওয়ার পানে। পরের দিন প্রীতিলতা খুব ভোরে সিলেট থেকে ঢাকার জন্য বের হয়ে গেল। গাড়ি চলছে দ্রুত গতিতে, আর প্রীতিলতার মনে পৈশাচিক আনন্দ যেন বেড়েই চলেছে। প্রীতিলতার হাসি মানেই রক্তের বদলে রক্ত। প্রীতিলতার হাসি মানেই খুনের বদলে খুন। রাত হয়ে গেছে। ছোট একটা বাসায় প্রীতি উঠেছে। তার একা থাকার জন্য বেশ চলে যাবে এখানে। একদম নিরিবিলি একটা বাড়ি, কিন্তু তার বাসায় মন বসছে না। সে জানে কোথায় তার মন পড়ে আছে। না, এখনই তাকে যেতে হবে। একটু আগের কেনা নতুন বাইকটা নিয়ে বেরিয়ে গেল প্রীতিলতা, কেননা তাকে ফিরতে হবে ফেলে আসা অতীতে। অপরদিকে আবেশ চৌধুরী নিজের হাতে একটা ফটো অ্যালবাম নিয়ে বসে আছে। হাত দিয়ে চোখের পানি মুছছে উনি বারবার। আবেশ চৌধুরী নিজের 4 বছরের ছেলে আর 3 বছরের মেয়েকে বললেন, এটা তোমার দাদু, বুঝলে, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর এটা তোমার দিদু, অনেক বড় ডাক্তার ছিলেন সে। আবেশের ছেলে মেয়ে দুটো একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে বলল, বাবাই, আর এইটাকে? আবেশ চৌধুরী চোখ মুছে বলল, এটা তোমাদের ফুফু, খুব দুষ্টু ছিল। আমার সব জিনিস কেড়ে খেয়ে নিত, সারাদিন দৌড় করাতো আমাকে। এত দুষ্টু ছিল যে সব সময় বকা দিতে হতো। কিন্তু দেখো, এখন আর দুষ্টুমি করে না। ওই সর্বনাশা আগুন সব শেষ করে দিল। অন্যদিকে প্রীতি দাঁড়িয়ে আছে তার বাবার তৈরি বাড়ির সামনে। 14 বছর আগের তাদের চকচক করা বাড়ির লোহার গেটটা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এখন সেটা ভেঙে নিচে পড়ে আছে। প্রীতি সামনে এগিয়ে গেল। বাগানের পাশেই বিরাট বড় একটা দোলনা বাবা বানিয়ে দিয়েছিল তাকে। ওটার ভাঙা অংশ ছড়িয়ে আছে চারপাশে। চারিদিকে ঘন অন্ধকার। প্রীতি বাড়ির সদর দরজার কাছে গেল। দরজাটা মাকড়সার জালে পেঁচিয়ে আছে। জালগুলো সরিয়ে এসে ভেতরে চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। এতটুকু আলো নেই কোথাও। কালো ধোঁয়া আর ময়লায় এটা ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে। সিঁড়িগুলো প্রায় ভেঙে গেছে। প্রীতি সাবধানতার সাথে উপরে উঠে গেল। একটা ঘরের সামনে এসে সে থেমে গেল। তাকিয়ে রইল প্রীতি এক দৃষ্টিতে। প্রীতি দৌড়ে ঘরটাতে ঢুকে যায়। একটা দেওয়ালের কাছে যেয়ে হাউমাউ করে কেঁদে দেয় সে। হ্যাঁ, এই জায়গাটাতেই তার ছোট ভাইটাকে সবাই মিলে আছড়ে মেরেছে। ফ্লোরের হাত দিয়ে কাঁদতে লাগলো সে। এখানেই তার ভাইয়ের মগজগুলো ছিটকে পড়েছিল। আর একটু দূরে যেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো প্রীতি। হ্যাঁ, এখানেই তার বাবাকে ওরা নির্মমভাবে মেরেছে। তার বাবার পায়ের কাছেই ছোট ভাইটার লাশ পড়েছিল। মায়ের লাশটা ছিল নরম বিছানার ওপর। প্রীতিলতা কাঁদতে লাগলো চিৎকার করে। চিৎকার করতে করতে প্রীতি বলল, তোমরা কেন এভাবে চলে গেলে বাবা? আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই। আমার জীবনে কোনো সুখ নেই বাবা। আমি ঘুমাতে পারি না। আমি ওদের ছাড়বো না, ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না আমি। প্রীতি আজ 2 দিন ধরে আবারও সিআইডিতে জয়েন করেছে। যেই কেসের উদ্দেশ্যে প্রীতির ঢাকায় এসেছে, ওই কেসটাও আজ ওর আওতায় চলে আসবে। প্রীতি নিজের বাইকে করে সিআইডি ভবনে চলে যায়। তাকে সবাই খুশি মনে বরণও করে নেয়। বর্তমানে প্রীতি এসিপি প্রদীপের সামনে বসে আছে। এসিপি প্রদীপ প্রীতিকে বলল, এটা খুবই জটিল একটা কেস। আমরা অপরাধীকে সন্দেহ অলরেডি করেছি, কিন্তু প্রমাণের অভাবে গ্রেফতার করতে পারছি না। আর এই কেসটা কেউই এখন আর ঘাঁটতে চায় না। সবারই তো পরিবার আছে, তাই কেউ সাহস করছে না। এসিপি প্রদীপের কথার পৃষ্ঠে প্রীতি বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার জীবন দিয়ে দেব, তবুও এই কেসটা শেষ করবই। আপনাকে কথা দিলাম। তোমাকে যে ভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে পাঠানো হচ্ছে, ওখানের কর্তৃপক্ষকে অলরেডি জানানো হয়ে গেছে। আর ওই এলাকা থেকে 1 বছরে প্রায় 100 মেয়ে গায়েব হয়েছে। এবার মনে হয় নারী পাচারকারী গ্যাং ওই ভার্সিটিকে টার্গেট করছে। নারী পাচারকারী গ্যাংয়ের লোক ওই ভার্সিটিতেই আছে, কিন্তু তাদের শনাক্ত করা যাচ্ছে না। আর সাবধান থাকবে, কারণ এই কেসের মূল আসামি দীপ চৌধুরী।
খুবই ভয়ঙ্কর একজন ব্যক্তি সে, যে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। ভার্সিটিতে অবশ্যই ছদ্মবেশে যাবে, কেউ যেন টের না পায় তুমি সিআইডি অফিসার। আর একটা কথা, আজ 3টায় কর্নেল ওসমান তোমার সাথে দেখা করতে আসবে। কর্নেল ওসমান নামটা শুনতেই প্রীতি থমকে গেল। ওর চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করতে লাগলো। প্রীতি নিজেকে স্বাভাবিক রেখেই বলল, আমি অবশ্যই আসবো স্যার, তাদের জন্যই তো আমার এখানে আসা। এসিপি প্রদীপ কিছু না বোঝার ভঙ্গিতে বলল, মানে? প্রীতি কথা এড়িয়ে যেতে বলল, আমি ওনার নাম অনেক শুনেছি, ওনাকে আগে থেকেই দেখার খুব ইচ্ছে ছিল। ভাবতেই খুশি লাগছে এত বড় মাপের একজন আইনের লোককে আজ সরাসরি দেখতে পাবো। প্রীতির কথা শুনে এসিপি হাসতে হাসতে বলল, হো এই ব্যাপার, আগে বলবে তো। তাহলে এখন যাও, সন্ধ্যায় দেখা হচ্ছে। জি স্যার। প্রীতি এসিপির রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি নিজের টেবিলে গেল, তারপর নিজের জুনিয়র অফিসার শান্তকে কল দিয়ে আসতে বলল। জুনিয়র অফিসার আসতেই প্রীতি বলল, আজ 5টার মধ্যেই দীপ চৌধুরীর পরিবারের সব তথ্য আমায় দেবে, আমি যেন এসে দেখি সব ক্লিয়ার। জি ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। এবার যাও। অফিসার যেতেই প্রীতি মুচকি হাসতে লাগলো। তার ভেতরের পৈশাসিক আনন্দগুলো প্রকাশ পাচ্ছে। বছরের পর বছর বুকের ভেতর লুকিয়ে রাখা প্রতিশোধের তেজ কম নয়। হঠাৎ করে প্রীতির হাসি বন্ধ হয়ে গেল, মুখে হিংস্রতা ফুটে উঠল মুহূর্তেই। কাচের টেবিলটি শক্ত করে আঁকড়ে প্রীতি বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দীপ চৌধুরী। কর্নেল ওসমান, তোমাকে তো আমি কুকুর দিয়ে খাওয়াবো। রেডি হও নিজেদের মৃত্যুর জন্য। প্রীতি নিজের অফিসের কাজ 1টার মধ্যে শেষ করলো, তারপর যত দ্রুত সম্ভব বাড়িতে চলে গেল। কেননা আজ তার প্রথম শিকার কর্নেল ওসমান আসছে। নিজেকে ওই নারীলোভী ওসমানের সামনে ঠিক করে প্রেজেন্ট করতে হবে, তো নইলে কেসটা সমাধান করা যাবে না। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। প্রকৃতি জুড়ে কিছুটা অন্ধকার নেমে এসেছে। মোমবাতি ধরানো ঝলমলে ঘরে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল প্রীতিলতা। পুরুষের বুকে আগুন ধরিয়ে দেওয়া নিজের এই রূপ দেখে প্রীতিলতা হাসে। হ্যাঁ, তার এই সুন্দর চেহারার পেছনে একটা হিংস্র বাঘিনী লুকিয়ে আছে, যেটা সবার আড়ালে শিকার করে আর শিকারের রক্তে রক্ত স্নান করে। প্রীতি বাঁকা হেসে বেরিয়ে গেল। অপরদিকে আবেশ নিজের চাচার সাথে কথা বলছে। আবেশের আপন বলতে এই একজনই আছে। আবেশের অফিসে তার চাচা এসেছে। আবেশ নিজের চাচাকে বলল, এই অসময়ে না জানিয়ে কেন এলেন চাচু? আমাকে বললেই তো হতো, আমি নিজেই চলে যেতাম। আবেশের চাচা বেশ শক্ত গলায় বলল, তার প্রয়োজন নেই, শুনলাম তোমার সব সম্পত্তি নাকি তুমি তোমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছ। আবেশ হালকা হেসে বলল, জি চাচু, বলা তো যায় না কখন কি হয়ে যায়, তাই এখনই সব ওদের নামে দিয়ে দেব। বাবাও তো আমাদের 3 ভাই বোনের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন, আর তার 2 দিন পরেই মারা গেলেন। আল্লাহ কখন কাকে নিয়ে যায় তা তো কেউ বলতে পারে না। আবেশের চাচা আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। আবেশের অফিস থেকে বের হয়ে তিনি গাড়ি ড্রাইভ করতে করতে বলল, সব মরবে, কাউকে বাঁচতে দেব না আমি। আমার এতদিনের পরিকল্পনা এভাবে নষ্ট হতে পারে না, কিছুতেই না। সন্ধ্যা 7টার দিকে কর্নেল ওসমান সিআইডি ভবনে চলে আসে। প্রীতিও আজ কালো স্যুট বুট পরে এসেছে। হয়তো নিজের এই কালো রঙের পোশাক দ্বারাই ওসমানকে নিজের দিকে আকৃষ্ট করবে আর তারপর নিজের রাজ্যের বন্দি বানিয়ে রাখবে। বর্তমানে প্রীতির দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে কর্নেল ওসমান তাকিয়ে আছে, আর প্রীতির আবেদন মাখা হাসি ব্যবহারের পেছনে হিংস্রতার খেলা। ওসমানের সাথে প্রীতির অনেক ভাব জমে গেছে। ওসমানও যেন প্রীতির দিকে ইচ্ছে করেই বেশি ঘেঁষছে। দীপ চৌধুরীকে যে নতুন সিআইডির ব্যাপারে সব জানাতে হবে, ওইদিকে হুঁশ নেই ওসমানের। সে তো নিজের মেয়ের বয়সী প্রীতির রূপে মজেছে। প্রীতি ওসমানের কাছে যে আস্তে করে বলল, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগছে স্যার, ভাবতেও পারিনি এভাবে দেখা হবে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ওসমান দাঁত কেলিয়ে জবাবে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, ফ্রি থাকলে কল দেব মাঝে মাঝে। ওসমান যেন মেঘ না চাইতে জল পেল। সে দাঁত কেলিয়ে বলল, তোমার যখন ইচ্ছা হয় কল করবে, আমি মাইন্ড করব না। প্রীতি মুচকি হাসি দিয়ে চলে গেল। তাদের এই ফিসফিসিয়ে কথা কেউ শুনতে পেল না। অন্যদিকে দীপ চৌধুরী ওসমানকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না।
কেননা সে প্রীতির সাথে ক্লোজ হতে ব্যস্ত। অপরদিকে আবেশ চৌধুরীর চাচা বাসায় এসে ভাঙচুর করছে। তার মাথা ঠিক নেই। তাকে এই অবস্থায় দেখে তার স্ত্রী আর ছেলে দৌড়ে আসে। তার স্ত্রী মিস ডায়না বললেন, এ কী করছো তুমি? পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আবেশ ওর সম্পত্তি নিজের ছেলে মেয়ের নামে করে দিচ্ছে। আর কত সহ্য করতে বলছো আমাকে? অন্যদিকে ওসমান ফোন ধরছে না আমার। মাথা খারাপ হয়ে যাবে আমার। আবেশের চাচাতো ভাই দিহান বাবার কাছে এসে বলল, যদি ওই ছেলে মেয়েই না থাকে তাহলে? আবেশের চাচা অবাক হয়ে বলল, মানে? দিহান মুচকি হাসি দিয়ে নিজের বাবাকে সব বুঝিয়ে দিল। রাত ঘড়িতে 10টা বাজে। কর্নেল ওসমান কিছুক্ষণ আগে চলে গেছেন। প্রীতি নিজের চেয়ারে বসে আছে। ঠিক তখনই তার ডোরবেল বেজে উঠল। প্রীতি অনুমতি দিতেই জুনিয়র অফিসার শান্তু ঢুকলেন। তারপর বলল, ম্যাম, আপনার কথা মতো দীপ চৌধুরীর পরিবার সম্পর্কে সব তথ্য কালেক্ট করেছি। এখানে সব তথ্য আছে। অতঃপর শান্ত প্রীতিকে সব বুঝিয়ে দিতে লাগলেন। ম্যাডাম, এই দেখুন, এটা দীপ চৌধুরীর স্ত্রী মিসেস ডায়না, আর এটা তার ছেলে দিহান চৌধুরী। সারাদিন ক্লাবে পড়ে থাকে। তার জীবন মেয়ে আর মদের উপরই চলে। আর তার মেয়ে দীপা, বড্ড ভালো মেয়েটা। মা বাবা আর ভাইয়ের একেবারে উল্টো। কোনো খারাপ রেকর্ড নেই ওর নামে। দীপ চৌধুরীর আরও একটা ভাই ছিল। 14 বছর আগে পরিবারসহ আগুনে পুড়ে মারা যায়। তার ভাই আয়ান চৌধুরী আর স্ত্রী চারুলতা চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন। 3টা সন্তান ছিল তাদের সংসারে, 2 ছেলে আর 1 মেয়ে। ছোট ছেলে আদিত্য আর মেয়ে প্রীতিলতা সহ 14 বছর আগে নিজেদের বাড়িতে পুড়ে মারা যায় তারা। তাদের মৃত্যু ঘিরে অনেক রহস্য আছে। আর হ্যাঁ, তাদের লাশও পুলিশ খুঁজে পায়নি। অফিসার থেমে আবারও বললেন, তবে তাদের বড় ছেলে আবেশ চৌধুরী বেঁচে আছেন। আবেশ চৌধুরী বেঁচে আছে কথাটা শুনেই প্রীতি কেঁপে উঠল। আবেশের সাথে তার চাচা দীপ চৌধুরীর অনেক ভালো সম্পর্ক। চাচাকে ফেরেস্তা মনে করে। আবেশ চৌধুরী এখন তার বাবার বিশাল ব্যবসা সামলাচ্ছে। 5 বছর আগে তিনিও বিয়ে করেছেন। তার এখন 1 ছেলে আর 1 মেয়ে আছে। স্ত্রীর নাম নিরুপমা। প্রীতি কাঁপছে খুব করে। নিজেকে সামলে শান্তকে সে বলল, শান্ত, আপনি যান, আমি পরে এদের ব্যাপারে জানব। আপনি একটু পরে আসুন। প্রীতির কথা শেষ হতেই শান্ত চলে যায়। শান্ত যেতেই প্রীতি ফাইলটা হাতে নিল। আবেশ চৌধুরীর ছবিটা জলজল করছে। প্রীতি ছবিটার দিকে হাত বোলাতে লাগলো। তার চোখ থেকে পানি পড়ছে। নিচেই তার ভাইয়ের ছেলে মেয়ের ছবি। প্রীতি কাঁপছে প্রচণ্ড। ছোট ছোট ছেলে মেয়ের ছবি দেখে নিজের বুকের মাঝে জাপটে ধরল প্রীতি। ছবি দুটোতে পাগলের মতো চুমু খেতে লাগলো সে। প্রীতি চোখ মুছে নিল 2 হাতে। তারপর ফাইলটা নিয়ে দৌড়ে বের হয়ে গেল। আবেশ আজ রাতের খাবার তার ছেলে মেয়ের সাথে বাইরে খাবে। বাচ্চা দুটো অনেক দিন ধরেই বায়না করছিল, কিন্তু সময়ের অভাবে তাদের নিয়ে যাওয়া হয়নি। তাই আজ সময় পেয়ে আবেশ তার পরিবার নিয়ে বাইরে ডিনার করতে চলে যায়। বেশ ভালোই যাচ্ছে তাদের দিনকাল। অন্যদিকে আরেকটা মানুষ অপেক্ষা করছে আবেশের ছেলে মেয়েকে কেড়ে নেওয়ার জন্য। সে বসে আছে তারই বাড়ির সামনে অধীর আগ্রহে। রাত 9টা বাজে। আবেশ তার ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে চলে আসে। গেটের কাছে আসতেই আবেশ দেখল দারোয়ান একটা মেয়েকে বকা দিচ্ছে। আবেশ গেটের কাছে গাড়ি থামিয়ে দারোয়ানকে বলল, কি হয়েছে রহিম ভাই, মেয়েটাকে এভাবে বকছো কেন? দারোয়ান বিরক্ত ভরা কণ্ঠে বলল, স্যার দেখেন, কখন থেকে যাইতে কইতেছে এই মায়ারে, কিন্তু এই কালা ছেড়িরা যাইতাছেই না। আবেশ এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার শরীরে দারিদ্রতার ছাপ স্পষ্ট, চোখে মুখে হতাশার চিহ্ন স্পষ্ট। আবেশ মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এইভাবে ঝামেলা কেন করছো বোন? রাস্তার মানুষ খারাপ ভাববে। আবেশের কথা শেষ হতেই মেয়েটা বলল, স্যার আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, আমার মেলা খিদা লাগছে, তাই এই বেড়ার কাছে কিছু খাওন চাইছিলাম, কিন্তু দেখেন আমারে কেমনে ধমকাইতেছে। আবেশের কেন যেন খুব মায়া হলো মেয়েটার উপর। কোনো কিছু না ভেবেই আবেশ বলল, কাজ করবে আমার বাড়িতে? কি করা লাগবো স্যার, আপনি খালি কন, আমারে খাইতে দিলে আমি সব করবো, আমার কেউ নাই। ঠিক আছে, ভেতরে চলো। নিরুপমা নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, এইভাবে একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দেওয়া কি ঠিক হচ্ছে? মেয়েটাকে খারাপ মনে হচ্ছে না নিরুপমা? আর ওর তো কেউ নেই বলছে, আর মেয়েটাকে বেশ সহজ সরলও মনে হচ্ছে।
তোমার যা ইচ্ছা করো, শেষে খারাপ কিছু হলে আমার দোষ দিতে পারবে না। আবেশ অচেনা মেয়েটাকে বাড়ির ভেতরে নিয়ে এলো। মেয়েটা বাড়ির প্রতিটা কোণায় নিজের দৃষ্টি নিক্ষেপ করছে। বাড়ির কোথায় কি আছে তা সে ঠিকঠাকভাবে পরীক্ষা করে নিচ্ছে। হঠাৎ মেয়েটাকে আবেশ বলল, তা তোমার নাম কি? আবেশের হঠাৎ ডাকে মেয়েটা চমকে ওঠে। তারপর হালকা হেসে বলে, স্যার, আমার নাম পাখি। আমারে আপনারা পাখি কইয়া ডাইকেন। আবেশের চোখ দুটো ছলছল করে উঠেছে। সে তার বোনকেও পাখি বলে ডাকত। আবেশ বাম হাতে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। সবার চোখের আড়ালে পানিটুকু মুছলেও অচেনা মেয়েটার চোখ ফাঁকি দিতে পারল না আবেশ। আবেশ নিজেকে স্বাভাবিক করে বলল, আমরা দুপুরের দিকে কেউ বাসায় থাকি না। দুপুরের পর ছেলে মেয়েরা বাসায় একা থাকে। বাধ্য হয়ে স্কুলে দিয়েছি ওদের এই ছোট বয়সে। ওদের মা আর আমি বাইরে থাকি। তুমি যদি দুপুর থেকে বিকাল পর্যন্ত ওদের দেখে রাখতে তাহলে খুব ভালো হতো। আগে যে ছিল সে ওদের বকাঝকা করতো অনেক, তাই বাদ দিয়ে দিয়েছি। পাখি নামের মেয়েটা মাথা নিচু করে বলল, স্যার, আজ থেকে ভাববেন আমি আপনার বোন। আমি ওগুর নিজের পোলা পাইনের মতো আদর করুম। আপনি চিন্তা করেন না। ঠিক আছে, আর এই নাও 2000 টাকা, কিছু খেয়ে নিও। মেয়েটা টাকাগুলো নিয়ে নিল। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। আবেশের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটা কিছু দূর হাঁটল। তারপর একটা প্রাইভেট কারের ভেতরে ঢুকে গেল। কোমর থেকে নিজের ফোনটা বের করে মেয়েটা কাউকে কল করলো। তারপর বলল, স্যার, কাজ হয়ে গেছে। বাচ্চা দুটোকে খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। ওই আবেশ চৌধুরী শুধু বোকা না, একটা হাদারাম আবেশ চৌধুরী। আর আপনার কথা মতো আমার নাম পাখি বলেছি। বলদটা নিজের মরা বোনের কথা চিন্তা করে চোখের জলও ফেলেছে। আপনার কথা মতো আমি সব করে ফেলব, কেউ আমাকে সন্দেহ করবে না। ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, সব কিছু সাবধানে করবে জেসিকা। কাজটা করার বিনিময়ে 2 কোটি টাকা পুরস্কার পাবে তুমি। ওকে স্যার। ঘড়িতে রাত 12টা বাজে। প্রীতি দীপ চৌধুরীর বাড়ির দেওয়াল খুব সাবধানে টপকে নিল। গার্ডরা গভীর ঘুমে আছে। প্রীতির ধারণা অনুযায়ী দোতলার দক্ষিণ দিকে দীপ চৌধুরী থাকে। প্রীতি আস্তে আস্তে লোহার রেলিং ধরে বারান্দায় প্রবেশ করলো। যদিও কাঁধের ব্যাগটার জন্য তার একটু কষ্ট হয়েছে। দীপ চৌধুরী ঘুমাচ্ছে এখন। প্রীতি নিজের পকেট থেকে চেতনানাশক স্প্রেটা বের করল। তারপর খুব সাবধানে দীপ আর তার বউয়ের মুখে স্প্রে করে দিল। স্প্রে করার 5 মিনিট পর প্রীতি দুইজনের কোমরে চিমটি কাটল, কিন্তু না, তাদের হুঁশ নেই। এবার প্রীতি নিজের কাঁধ থেকে ব্যাগটা খুলল। ব্যাগের ভেতর থেকে কিছু জিনিস বের করলো। তারপর নিজের কাজে লেগে গেল। 2 ঘন্টার মধ্যে প্রীতি নিজের কাজ করে নিল। তারপর একটা বাঁকা হাসি দিল দীপ চৌধুরীর দিকে তাকিয়ে। তারপর সে বেরিয়ে গেল বারান্দা দিয়েই। পরের দিন সকাল 9টা বাজে। প্রীতি নিজেকে একবার আয়নায় দেখে নিল। তাকে দেখে কেউ আর সুন্দরী বলবে না। মেকআপের কি জাদু, সুন্দর মানুষটাকেও কেমন কুৎসিত বানিয়ে দিয়েছে। প্রীতিকে নকল সাজে একদম কালো কুচকুচে লাগছে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে গোল একটা ঢিলা জামা। প্রীতি নিজেকে আরও একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল। বর্তমানে প্রীতি দাঁড়িয়ে আছে একটা বড় ভার্সিটির সামনে। প্রীতি কিছু না ভেবে ভেতরে পা বাড়ালো। সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো এমন কুৎসিত মেয়ে তাদের ভার্সিটিতে আর একটাও নেই। প্রীতি যাচ্ছিল, হঠাৎ তার মাথায় কিছু একটা ঠাস করে পড়ল। প্রীতি ব্যথায় আহ করে শব্দ করল আর নিজের কপাল হাত দিয়ে চেপে ধরল শক্ত করে। তারপর বাম দিকে তাকিয়ে দেখল একদল ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলোর মধ্যে একজন বেশ সুদর্শন আছে। প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো দেখতে মানুষটা। ছেলেটা বাইকের উপর বসে আছে। প্রীতিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? ভার্সিটিতে নতুন নাকি? প্রীতি বোকা চেহারা করে বলল, আমি নতুন। প্রীতির কথা শেষ হতেই ছেলেটা একটু ঝুঁকে বলল, তোমার কপালে যে পাথরটা পড়েছে ওটা আমিই মেরেছি। এখন থেকে আমাদের দেখলে সালাম দেবে, বুঝেছ? তা কোন ইয়ারে ভর্তি হয়েছে তুমি? 3য় বর্ষে ভাইয়া। আপনি কোন ইয়ারে ভাইয়া? ছেলেটা ভাইয়া ডাক শুনে বিরক্ত হয়। তার চোখ মুখ কুঁচকে আসে। ছেলেটা বেশ শক্ত গলায় বলে, একদম ভাইয়া বলবে না মামুনি। ভাইয়া ডাক আমার পছন্দ নয়। আর তাছাড়া তোমার যা শ্রী, তাতে সমস্যা নেই। আর হ্যাঁ, আস্তে আস্তে আমার ব্যাপারে জানতে পারবে। এবার যাও। প্রীতি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর চলে গেল নিজের গন্তব্যে।
প্রীতি চলে গেল ভিসির রুমে। ভিসিকে প্রীতি নিজের পরিচয় দিতেই তিনি বললেন, আমি গোলাম মোস্তফা, এই ভার্সিটির ভিসি। তুমি এখানের মেয়েদের বাঁচাও মা, আমি কাউকে কিছু বলতেও পারছি না। আমাকে আর 3 মাসের মধ্যে 200 মেয়েকে পাচারকারীদের হাতে তুলে দিতে হবে, নইলে আমার পরিবারকে নাকি শেষ করে দেবে। আমার মাথায় এখন কিছুই কাজ করছে না। প্রীতি লোকটাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি ভয় পাবেন না, কারো কিচ্ছু হবে না। ওরা এখন আপনাকে যা বলবে আপনি শুধু হ্যাঁ বলে যাবেন, আর আমার ব্যাপারে কাউকে কিছু বলবেন না। যা করার আমি করব। আর হ্যাঁ, আমার যখন যার ব্যাপারে তথ্য লাগবে আপনি ঠিক তখন তা জোগাড় করে দেবেন। আমি এখন যাচ্ছি, বেশিক্ষণ থাকলে যে কারো সন্দেহ হতে পারে। প্রীতি বেরিয়ে গেল রুম থেকে। তারপর ভার্সিটিতে ক্লাস করে বাড়ির দিকে চলে গেল। ভার্সিটির কেউ প্রীতির সাথে কথাও বলেনি, হয়তো প্রীতি কালো তাই। এতে তার কিছু যায় আসে না, কারণ দুনিয়াটায় টাকা আর সৌন্দর্যের গোলাম। নিজের ঘরে বসে কিছু কাজ করছে প্রীতি। তার একমাত্র লক্ষ্য দীপ চৌধুরীকে সে 24 ঘন্টা নিজের নজরে রাখতে চায়। প্রীতি নিজের কাজ শেষ করলো। তারপর একটা বাঁকা হাসি দিয়ে কর্নেল ওসমানকে কল করলো। প্রীতির কল যেতেই ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? প্রীতি বেশ আবেদন ভরা কণ্ঠে বলল, সিআইডি অফিসার প্রীতিলতা। কেমন আছো বিউটিফুল? একদম ভালো লাগছে না, সারাদিন একা একা ভালো লাগে না। আপনি কেমন আছেন স্যার? আমারও কিছু ভালো লাগছে না তোমাকে দেখার পর থেকে। আর এইসব স্যার বলো না তো, ওসমান বলে ডাকো। প্রীতি ওসমানকে আরেকটু উস্কে দিয়ে বলল, ইস, আমার লজ্জা লাগে। প্রীতির কথা শুনে বুড়ো ওসমান যেন বৃদ্ধ থেকে যুবক হয়ে গেছে। ওসমান দাঁত কেলিয়ে বলল, আমি কিছু বুঝি না, আজ থেকে নাম ধরে ডাকবে। তা তোমার মনটা কি করলে ভালো হবে? আজকে সন্ধ্যায় একবার আসুন না আমার বাড়িতে, আপনি আর আমি না হয় একটু এনজয় করলাম, কি বলেন? ওসমান ঢোক গিলল একবার, তারপর বলল, তুমি সত্যি বলছো? প্রীতি এবার বেশ অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যাবাদী ভাবছেন? ঠিক আছে, আসতে হবে না, রাখলাম। নো নো নো, আমি আসব। তবে একটা কথা, কাউকে বলবেন না যে আপনি আমার কাছে আসছেন, আর আসার আগে মাঝ রাস্তায় ফোনটা বন্ধ করে দেবেন। কেন? কাউকে বললে কি হবে? আর ফোন কেন অফ করব? উফ, আপনি বোঝেন না কেন? কেউ যদি জানে আমরা দেখা করছি তাহলে লোকে সন্দেহ করবে আমাদের। আর মাঝ রাস্তায় ফোন বন্ধ করবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। দেখা গেল কোনো জরুরি কাজের কথা বলে আপনাকে নিয়ে গেল। ওকে, তুমি যেমন বলবে ডার্লিং। প্রীতি ফোন রেখে দিল। তারপর ওসমানের জন্য বাকি আয়োজন শুরু করলো, কেননা মেহমানকে সেবা করা সকলের দায়িত্ব। আর প্রীতির বাড়ির মেহমানদের জন্য কিছু বিশেষ সেবার ব্যবস্থা থাকে সব সময়। অপরদিকে আবেশের বাড়িতে আসা নতুন মেয়েটার প্রতি সবাই বেশ খুশি, বাচ্চারাও তাকে আপন করে নিয়েছে। আবেশ আজ বাসায় এসে দেখে মেয়েটা তার ছেলে মেয়ের সাথে খেলছে। না, সে ভুল কাউকে নিয়ে আসেনি। অপরদিকে মেয়েটার মনে চলছে অন্য কিছু। এই ভালো ব্যবহারের পেছনে হয়তো অন্য কিছু লুকিয়ে আছে। সন্ধ্যা পার হয়ে গেছে, প্রীতির আয়োজন শেষ। নিজের মা বাবার ছবি হাতে নিয়ে সে বলল, আজ আমি আমার প্রথম লক্ষ্যকে স্বীকার করব, তোমরা আমার জন্য দোয়া করো। প্রীতির কথার মাঝে কলিং বেল বেজে উঠল। প্রীতি ছবিটা ডয়ারে রেখে দরজার দিকে চলে গেল। প্রীতি দরজা খুলে একটা নেশালো দৃষ্টি ওসমানের উপর নিক্ষেপ করল। ওসমানের যেন প্রাণ যায় যায় অবস্থা প্রীতিকে দেখে। সাদা ফ্রকে একদম পরীর মতো লাগছে তাকে। প্রীতি ওসমানকে নিজের বাড়িতে অতি সম্মানের সহিত ঢোকালো। তারপর তাকে সোফায় বসতে দিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, তুমি বললে রোজ আসতে পারি আমি। প্রীতি ওসমানের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ফোনটা কি খোলা? না, তোমার কথা মতো বন্ধ করে ফেলেছি। হো আচ্ছা, কাউকে এখানে আসার কথা বলেছেন? না, কেউ জানে না। আর তখন যে কল করলে ওইটা তোমার নাম্বার? ওইটা সময় হলেই জানতে পারবেন। আপনার জন্য আমি একটা স্পেশাল শরবত বানিয়েছি, আমি বরং ওটা নিয়ে আসি। কিছুক্ষণ পর প্রীতি একটা ট্রেতে করে শরবত নিয়ে এলো। তারপর বলল, আসুন স্যার, আপনাকে খাইয়ে দেই। ওসমান বেশ অবাক হয়ে বলল, তুমি আমাকে খাইয়ে দেবে? কেন, খাবেন না? দাও খাইয়ে, তোমার হাতে বিষও খেতে পারি আমি। প্রীতি ওসমানকে খুব যত্ন করে শরবত খাওয়াতে লাগলো। বোকা ওসমান এক চুমুকেই সব শরবত খেয়ে নিল। কিন্তু এ কি, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরছে,
সব ঘোলা দেখছে সে। তারপর আর কিছু মনে নেই ওসমানের। রাত 12টা বাজে। একটা বদ্ধ ঘরের ভেতর চেয়ারের সাথে ওসমান বাঁধা। ঘরটাতে সামান্য আলো। ওসমান নিজের চোখ আস্তে আস্তে খুলল, কিন্তু এ কি, নড়তে পারছে না সে, কিছু বলতেও পারছে না। তার মুখ যে বাঁধা। ওসমান সামনে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। প্রীতি দাঁড়িয়ে আছে, কিন্তু তার একই অবস্থা। তার দিকে প্রীতি এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে কেন আছে? আর প্রীতির হাতে ওটা কি? প্রীতি ওসমানের দিকে তাকিয়ে নিজের কাজ আবারও করতে লাগলো। ধারালো চাপাটিটা আরও ধার দিতে লাগলো, যেন এক নিমিষেই যে কোনো কিছু কেটে যাবে চাপাটির আঘাতে। প্রীতি চাপাটিটা এক পাশে রাখলো, তারপর একটা কেচি হাতে নিল। ওসমানের কাছে যেয়ে ওর শার্ট কাটতে লাগলো। ওসমানের শার্ট কাটতে কাটতে প্রীতি বলল, কিরে, অবাক হচ্ছিস নাকি? তোকে কেন এভাবে বেঁধে রেখেছি বুঝতে পারছিস না, তাই তো? আর আমি কি করছি তাও বুঝতে পারছিস না, তাই না? সব বুঝতে পারবি কিছুক্ষণের মধ্যে। ওসমানের শার্ট কেটে ফেলে দিল প্রীতি। একটু দূরেই কয়লার আগুনের লোহার শিক গরম হয়ে লাল বর্ণ ধারণ করেছে। প্রীতি নিজের হাতে গ্লাভস পরে নিল। তারপর একটা শিক হাতে নিয়ে ওসমানের দিকে আস্তে আস্তে প্রীতি এগিয়ে আসতে লাগলো। এদিকে ওসমান ছটফট করছে। প্রীতিকে তার স্বাভাবিক লাগছে। প্রীতির স্বাভাবিক আচরণ ভয়ঙ্কর কিছুর আভাস দিচ্ছে ওসমানকে। প্রীতি বাঁকা হেসে ওসমানের মুখের টেপ খুলে দিল। তারপর ওর খোলা বুকে শিকটা চেপে ধরল। ওসমানের বুকে শিকটা চেপে ধরতেই সে চিৎকার করে উঠল, আর প্রীতির মুখে বাঁকা হাসি। ওসমান ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। 2 মিনিট পর প্রীতি শিকটা উঠিয়ে নিল। তারপর ওসমানের চুলের মুঠি ধরে বলল, কিরে, কষ্ট হচ্ছে খুব? ঠিক এইভাবেই আমার ভাই কষ্ট পেয়েছিল, ঠিক এইভাবেই আমার মা কষ্ট পেয়েছিল। প্রীতি কথাটা বলেই আর একটা শিক নিল, আর ওসমানকে এলোপাথারি মারতে লাগলো। গরম শিকের আঘাতের সাথে ওসমানের চামড়া উঠে আসছে। ওসমান চিৎকার করছে, আর প্রীতি পাগলের মতো আঘাত করছে। অনেকক্ষণ পরে প্রীতি শান্ত হলো। ওসমান অস্পষ্টভাবে বলল, কে তুই? আমাকে কেন মারছিস সেভাবে? প্রীতি একটি সিগারেট লাইটার দিয়ে ধরাতে লাগলো। সিগারেটে একটা লম্বা টান দিয়ে প্রীতি বলল, আয়ান চৌধুরীর কথা মনে আছে, যাকে নিজের পাপ লুকাতে তুই খুন করেছিস? আমি তার মেয়ে প্রীতিলতা। এবার মনে হয় চিনেছিস। প্রীতির কথা শেষ হতেই ওসমান ছটফট শুরু করে। ভয়ে কাঁপতে কাঁপতে ওসমান বলল, আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। প্রীতি আবারও হাসল। তারপর টেবিলের উপরে রাখা মরিচ গুঁড়ো আর লবণের বাটিটা হাতে নিল। ওসমান কাঁপছে প্রচণ্ড ভয়ে। প্রীতি ওসমানের ঘাগুলোতে এবার মরিচ লবণের গুঁড়ো মাখতে লাগলো, আর ওসমান চিৎকার করতে লাগলো। প্রীতিও শরীরে মরিচের গুঁড়ো লাগাতে লাগাতে বলল, যত ইচ্ছে চিৎকার কর, তোর যন্ত্রণায় আমার সুখ। তোর চিৎকার কেউ শুনবে না, কারণ ঘরটাই তো সাউন্ড প্রুফ। তোর চিৎকারে আমি আমার দুঃখ নিবারণ করব। তোদের পাপ যেমন কেউ জানে না, ঠিক তেমনি তোদের চিৎকারেও কেউ আসবে না। ওসমান ঘন ঘন শ্বাস নিচ্ছে। ও খুব ভালো করেই জানে প্রীতি কী করবে ওর সাথে। তবুও নিজেকে বাঁচাতে ওসমান কোনোভাবে বলল, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা ঠিক নেই, তুই একটা সাইকো, তুই যা করছিস এগুলো সাইকোরা করে। ওসমানের কথা শুনে প্রীতি হাসতে লাগলো। হাসতে হাসতে প্রীতি বলল, তুই একদম ঠিক বলেছিস, আমি আসলেই একটা সাইকো। তবে আমি সাইলেন্ট সাইকো, যাকে সহজে ধরা যায় না। 1.5 বছর মেন্টাল হসপিটালে ভর্তি কি এমনিই ছিলাম? জানিস, আমাকে ছাড়ার পর ওখানে ডাক্তার আমার পালিত এসিপি বাপকে কি বলেছিল? ডাক্তার বলেছিল আমি নাকি মানসিকভাবে অসুস্থ, আমার নাকি একটা স্বাভাবিক জীবন চাই, নইলে নাকি আমি সাইকো হয়ে যাব। কিন্তু ডক্টর তো জানে না যে আমি তখন অলরেডি সাইকো হয়ে গেছি। তখন অলরেডি আমি 2টা খুন করে ফেলেছি। জানিস, তোর আগে আমি আরও 50টা খুন করেছি, আর তোকে নিয়ে 51টা হবে। প্রীতির কথা শুনে ওসমান ভয়ে কাঁপছে। ওসমানের বেহাল দশা দেখে প্রীতি বলল, কিরে, ভয় করছে খুব? কষ্ট হচ্ছে তোর? তোকে আরও কষ্ট দেব আমি। এইভাবেই আমার মা কষ্ট পেয়েছিল, যখন তোরা ধর্ষণের পর আমার মায়ের গায়ে সিগারেটের আগুন দিয়েছিস। আমার ফুলের মতো অবুঝ ভাইটাও তোদের হাত থেকে রেহাই পায়নি। অপরাধ না করে ওরা মরেছে, এবার তোদের পালা। প্রীতি কথাগুলো বলতে যেয়ে হঠাৎ করেই কেঁদে দিল। তারপর ওসমানের কাছে যেয়ে মারতে মারতে বলল, এই, কেন করলি এমন? আমার বাবা সৎ মানুষ ছিল, এটাই কি তার অপরাধ ছিল?
আমার মা একজন সৎ ডক্টর ছিল, এটাই তার অপরাধ। কিন্তু আমার ভাইটার কি অপরাধ ছিল? প্রীতি কাঁদতে কাঁদতে আবারও বলল, এই কেন তোরা মারলি ওদের? আমি যে তখন খুব কষ্ট পাচ্ছিলাম। তোরা আমার পরিবারকে কেন শেষ করলি? আমাকেও তোরা ছেড়ে দিসনি ওই দিন। তোদের জন্য আজ আমি জন্মমৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি। প্রীতি দুই হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে গেল। প্রীতি নিজের মাথা তুলে ওসমানের দিকে তাকালো। তারপর ঘাড় একপাশে কাত করে প্রীতি হাসতে লাগলো। তারপর ওসমানের কাছে এসে প্রীতি বলল, এবার আমার পালা। তাই তো তোর ফোন মাঝ রাস্তায় বন্ধ করতে বলেছি, যেন তোর ফোনের লাস্ট লোকেশন আন্দাজ না করা যায়, আমাকে যেন কেউ সন্দেহ না করে। তাই তোকে বলতে নিষেধ করেছি আমার কথা। আর আজ যে নাম্বারটা দিয়ে তোকে কল করেছি, ওটা আজ আমি চুরি করেছি বাস থেকে, যেন আমাকে না ধরা যায়। আমাদের মতো সাইলেন্ট সাইকোরা সব আস্তে আস্তে করে, যা তোদের ধারণার বাইরে। প্রীতি ওসমানের দিকে এগিয়ে আসছে। প্রীতি নিজের হাতে চাপাটি তুলে নিল। তারপর ওসমানের একটা হাত ধরে বলল, এই হাত দিয়ে তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, তাই না? এই হাত দিয়ে তুই আমার বাবার মাথায় প্রথম আঘাত করেছিস। এই হাত দিয়ে তুই আমার ভাইয়ের গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিস। তোর এই হাত আমি রাখবো না, রাখবো না আমি তোর এই হাত। প্রীতি এক কোপে ওসমানের ডান হাতের কবজিটা কেটে ফেলল। ওসমান গগন কাঁপানো চিৎকার করে উঠল। প্রীতির চেহারায় এখন হিংস্রতা ভর করেছে। মায়াবী চোখ দুটো আগুনের মতো লাল হয়ে গেছে। প্রীতি ওসমানের দিকে তাকিয়ে আবারও বলল, তুই আমার বাবাকে আগে আঘাত করেছিস, তাই না? আমার বাবা যতটা কষ্ট পেয়েছিল, আজ সেই সব কষ্ট তোকে আমি ফেরত দেব। প্রীতি ওর পাশে থাকা লোহার রড দিয়ে ওসমানের মাথায় এলো পাথারি মারতে লাগলো। একের পর এক আঘাত দিতেই লাগলো। ওইদিকে ওসমানের মাথার যে এক পাশ থেতলে গেছে, সেই দিকে ওর হুঁশ নেই। একের পর এক আঘাত সে করতেই লাগলো। আজ ওর মাথায় খুন চেপেছে। ওসমান মারা গেছে অনেক আগেই। প্রীতি ওসমানের দিকে তাকিয়ে হাসলো আবারও। তারপর ওসমানের রক্ত নিজের শরীরে মাখতে লাগলো। ওর মাথায় কাজ করছে না। রক্ত মাখা শরীরটা নিয়ে প্রীতি ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে রইল। হঠাৎ মনে হলো অন্ধকার ঘরে কেউ যেন প্রীতিকে বলছে, কী রে, আজও একটা খুন করলি? প্রীতি পাশে তাকালো। তারপর হেসে বলল, হ্যাঁ, আমি খুন করেছি। ওরা তোমাদের মেরেছে, এবার আমার পালা। আর তুমি বারবার কেন আসো আমার কাছে? তুমি জানো না ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমি নাকি কল্পনায় তোমাকে দেখি। এটা আমার মানসিক রোগ। আমি একটা মানসিক রোগ। যাও, তুমি যাও তো, আমাকে একা থাকতে দাও, আমি একা থাকবো। প্রীতি কথাগুলো বলতে বলতে সামনে তাকালো। না, এখন আর কেউ নেই। অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর চোখ। প্রীতি ওসমানের লাশের কাছে গেল। তারপর ওর লাশটা গুম করার কাজে লেগে পড়ল। অন্ধকার ঘেরা রাতে মানুষ যখন ঘুমাতে ব্যস্ত, প্রীতি তখন ওসমানের শরীর টুকরো টুকরো করতে ব্যস্ত লাশটাকে গুম করার জন্য। পরের দিন প্রীতি নিয়ম করে ভার্সিটির দিকে রওনা দিল। আজ তার মনটা অনেক ভালো। ভার্সিটিতে যেয়ে প্রীতি নিজের ক্লাসে ঢুকছিল। হঠাৎ করে একটা মেয়ে ওকে ল্যাং মারল। প্রীতি ঠাস করে নিচে পড়ে গেল। প্রীতি উঠে সামনে তাকালো। তার সামনে একটা মিনি স্কার্ট পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওর আশেপাশের সবাই হাসছে। প্রীতিকে উদ্দেশ্য করে মডার্ন মেয়েটা বলল, এই কালো ভূতটা এখানে কি করছে রে? পাশ থেকে একটা ছেলে বলল, আমাদের এখানে নতুন এসেছ, তুই কাল আসিসনি, তাই জানিস না মিলা? কী সব ড্রেস পরে আছে দেখ, পুরো খ্যাত একটা। প্রীতি কাউকে কিছু বলল না। সে মাথা নিচু করে আছে। নিজের ব্যাপারে কাউকে কিছু কৈফিয়ত দিতে চায় না ও। তাই প্রীতি কিছু বলল না, বরং মুচকি হেসে চলে গেল। অন্যদিকে প্রীতিকে ফেলে দেওয়া মেয়েটা অবাক হলো, কারণ অন্য কেউ হলে তো তার সাথে ঝগড়া করত। কিন্তু এই মেয়ে কি কোনো কথাই বলল না। প্রীতি ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে যায়। বড্ড ক্ষুধা লেগেছে তার। সকালে কিছু খাওয়া হয়নি। ক্যান্টিনে যেয়ে প্রীতি একটা চেয়ারে বসে পড়ল। তারপর এক প্লেট নুডলস অর্ডার করলো। খাবার প্রীতির সামনেই চলে এসেছে। প্রীতি চামচ দিয়ে খাবার মুখে দিবে, এমন সময় সকালের মিলা নামের মেয়েটা আবার ওর সামনে এলো। প্রীতি এক পলক ওর দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিল। কিন্তু প্রীতি খাবার মুখে দেওয়ার আগেই মিলা এক প্যাকেট মরিচের গুঁড়ো ঢেলে দিল খাবারে। প্রীতি খাবারের দিকে তাকিয়ে আছে। মিলা তার সঙ্গীদের সাথে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক তেমনি তোর পেটেও এই ক্যান্টিনের খাবার ঢুকবে না, কালো ভূত একটা। মিলা কথাটা বলেই প্রীতির সামনে চেয়ারে বসে পড়ল। প্রীতি এখনও খাবারের দিকে তাকিয়ে আছে।
প্রীতি এবার মিলার দিকে তাকিয়ে মুচকি হাসল। প্রীতির এই হাসিটা অস্বাভাবিক লাগছে মিলার কাছে। চামচ দিয়ে প্রীতি মরিচের গুঁড়োগুলো নুডলসের সাথে মাখাতে লাগলো। তারপর রক্তের মতো লাল নুডলসগুলো খেতে লাগলো, তাও আবার মিলার দিকে তাকিয়ে তাকিয়ে। মিলাসহ বাকি সবাই অবাক চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। এত ঝাল একটা মানুষ কিভাবে খেতে পারে? প্রীতি খেতে খেতে মিলার দিকে তাকিয়ে থাকলো। ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। প্রীতি বাঁকা হেসে বলল, আমার দিকে হাত বাড়াতে যে, ওই হাত পুড়ে যাবে। আমার থেকে দূরে থাকো। আর কি বললে? আমার পেটে এখানের খাবার ঢুকবে না? আমি চাইলে কি যে করতে পারি তা তোমার ধারণাতেও নেই, তাই কেটে পড়ো এখান থেকে। মিলার সহ্য হলো না প্রীতির কথা, বড্ড অপমান করলো সে। তাই চিৎকার করে মিলা বলল, আমার সাথে এখানে কেউ ভয়েও মাথা তুলে কথা বলে না, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমার ভাই এখানের ভিপি। পাতলা টিস্যু দিয়ে মুখ মুছে প্রীতি উপহাস করে বলল, তোমার ভাই ভিপি হোক আর যাই হোক, তাকে আমি ভয় পাই না। দাঁড়াও, আমি এখনই ভাইয়াকে ডাকছি। এই তোর আমার ভাইয়াকে ডেকে নিয়ে আয়। প্রীতি পাত্তা দেয় না মিলার কথায়। সে চলে যায় বই পড়তে। পাঠাগারের ভেতরে বর্তমানে বসে আছে প্রীতি। একটা চেয়ারে বসে সে বই পড়ছে। একটু আগে কয়েকটা ছেলে মেয়ে মিলার বড় ভাই ভিপিকে ডাকতে গেছে, কিন্তু তাতে প্রীতির কিছুই আসে যায় না। হঠাৎ একটা পুরুষ কণ্ঠ প্রীতির কানে ভেসে এলো। পরিচিত কণ্ঠ বুঝতে পেরেই প্রীতি মাথা তুলে তাকালো। সামনে থাকা লোকটাকে দেখেই প্রীতির রাগ হলো খুব। এই বজ্জাত লোকটা নাকি এখানের ভিপি। লোকটা এসেই মিলাকে বলল, কি হয়েছে, ডেকেছিস কেন? আর কে তোর সাথে খারাপ ব্যবহার করেছে? মিলা ন্যাকা কান্না করতে করতে প্রীতিকে দেখিয়ে দিল। সুদর্শন দেখতে ছেলেটা যে বেশ অহংকারী তা প্রীতি বুঝে ফেলেছে। ছেলেটা প্রীতির কাছে এসে বলল, তোমার সাহস কী করে হয় এই নির্ঝর শাহরিয়ারের বোনকে অপমান করার? প্রীতি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অপমান করিনি, সে উল্টো আমায় অপমান করেছে। কি করেছে আমার বোন? প্রীতি মাথা তুলে তাকালো নির্ঝরের দিকে, তারপর সব খুলে বলল নির্ঝর। নির্ঝর এবার নিজের বোনের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক করেছে আমার বোন। তোমার কি যোগ্যতা আছে এখানে পড়ার? একে তো এই স্ত্রী, আবার মুখে খই ফুটছে। প্রীতি যেন মুহূর্তেই প্রতিবাদী হয়ে ওঠে। নির্ঝরের কথাটা যেন হজম করতে পারে না ঠিক, তাই নির্ঝরের চোখে চোখ রেখে প্রীতি বলল, যোগ্যতা মানুষের চেহারায় নয় ভিপি সাহেব, যোগ্যতা মানুষের গুণে থাকে। আর বলছেন চেহারার কথা, এটা তো সৃষ্টিকর্তার সৃষ্টি। আর যেই কালো রঙকে এভাবে অপমান করছেন, দেখবেন আবার যেন এই রঙের প্রেমেই না পড়ে যান। প্রীতির কথায় যেন বেশ মজা পায় নির্ঝর শাহরিয়ার, তাই উপহাস করে বলে, বাহ, মুখে তো বেশ বড় বড় কথা আছে। তার নাম কি? প্রীতিলতা। প্রীতিলতা আমার নাম। কি প্রীতিলতা? তা প্রীতিলতা, তোমার সূর্য সেন কোথায়? আর তোমার তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কথা, তুমি আধুনিক যুগে কি করছো? কথাটা শুনতেই সবাই হা হা করে হেসে দিল। নির্ঝরও হাসছিল, কিন্তু হঠাৎ প্রীতি এমন এক কাণ্ড করে বসল যে সবার হাসি থেমে গেল। প্রীতি নির্ঝরের হাসির মাঝেই তার গালে চুমু দিয়েছে। এটা দেখেই সবার হাসি বন্ধ হয়ে গেল। প্রীতি নির্ঝরের কাছ থেকে সরে গেল অতি দ্রুত। তারপর নির্ঝরের চোখে চোখ রেখে বলল, আজ থেকে আপনিই না হয় আমার সূর্য সেন। আগের প্রীতিলতা আর সূর্য সেন ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, আর আমরা প্রেমগাথা রচনা করব। প্রীতি কথাটা বলেই নির্ঝরকে চোখ মারল। সবাই ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্রীতি নির্ঝরের কাছে যেয়ে ফিসফিসিয়ে বলল, এটা গতকাল বিনা দোষে আমার কপালে পাথর মারার শাস্তি, আর আজকেরটা তোলা রইল, সময় মতো ফেরত দেব সূর্য সেন। প্রীতি বাঁকা হেসে চলে গেল সেখান থেকে। আর নির্ঝর রাগে কাঁপতে লাগলো। এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো, এর বদলা সে নেবে, আর সেটা যেইভাবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। প্রীতি নিজের ভাইয়ের বাড়ির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পর প্রীতি নিজের শিকারকে গেটের বাইরে আসতে দেয়। নিজের শিকারকে দেখতে পেয়ে প্রীতি হাসল। তারপর তার শিকারকে অনুসরণ করতে লাগলো। রাস্তায় এখন খুব একটা লোক, একেবারে জনশূন্য, তাই নিজের শিকারকে ফাঁদে ফেলতে খুব একটা বেগ পেতে হবে না। হ্যাঁ, একটু আগে আবেশের বাড়ি থেকে ছদ্মবেশে আসা পাখি নামের মেয়েটার পিছু নিয়েছে প্রীতি। মেয়েটা দীপ চৌধুরীর পাঠানো গাড়ির কাছে যাওয়ার আগেই প্রীতি পেছন থেকে ওর মুখ রুমাল দিয়ে চেপে ধরল। মেয়েটা কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে গেল। প্রীতির পাশে অন্য একজন অফিসার এসে বলল, ম্যাডাম, এই মেয়েটাকে তো গ্রেফতার করলেও পারতেন, এভাবে কিডন্যাপ কেন করছেন? একে গ্রেফতার করলে আমাকে মিডিয়ার সামনে আসতে হতো, আর আমি দীপ চৌধুরীর নজরে চলে আসতাম। আবেশ চৌধুরীও ভয় পেয়ে যেতেন,
আর আমি সব আস্তে আস্তেই করতে চাই। একে তাড়াতাড়ি গাড়িতে তোলো, ওকে পুলিশ হেফাজতে নিয়ে যাও। ওকে কেউ কিছু বলবে না, ওর সাথে আমি কথা বলবো। পুলিশ মেয়েটাকে গাড়িতে তারপর নিয়ে গেল নিজেদের সাথে। অপরদিকে দীপ চৌধুরীর ড্রাইভার অপেক্ষা করতে করতে ক্লান্ত। শেষে সে দীপ চৌধুরীকে কল করল। দীপ চৌধুরী কল ধরতেই ড্রাইভার বলল, স্যার জেসিকা এখনও তো আসছে না, ওকে আমি কল করছি, তুমি আর একটু ওয়েট করো। দীপ চৌধুরী বারবার জেসিকাকে কল করছে, কিন্তু মোবাইল বন্ধ। দীপ চৌধুরীর মাথা একেবারে গরম হয়ে গেছে। তিনি তার মোবাইলটা একটা আছাড় মারল, তারপর বলল, ওই ওসমানও আমার কল ধরছে না কাল থেকে, আর এখন এই জেসিকাও ধরছে না। কি হচ্ছে সবার সাথে কিছুই বুঝতে পারছি না। এখন আমাকে সতর্ক হতে হবে। রাত 12টা বাজে। পুলিশের টর্চার সেল থেকে চিৎকারের আওয়াজ আসছে। জেসিকাকে প্রীতি লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে। একটু আগে তার জ্ঞান এসেছে। সেলের বাইরে থাকা পুলিশরা ভয়ে ঘামছে। সেলের ভেতরে কেউ ঢুকতে পারছে না। নতুন মেয়ে অফিসার যে এতটা ভয়ঙ্কর তা কেউ বুঝতেও পারেনি। প্রীতির নির্মম আঘাত জেসিকা সহ্য করতে না পেরে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি সব বলছি। প্রীতি পৈশাচিক হাসি দিয়ে বলল, এই তো এতক্ষণে মুখে বুলি ফুটেছে, বল কেন গিয়েছিলে আবেশ চৌধুরীর বাড়িতে? আবেশ চৌধুরীর চাচাতো ভাই আমাকে 2 কোটি টাকার বিনিময়ে ওই বাড়িতে পাঠিয়েছে আবেশ চৌধুরীর ছেলে মেয়েকে মারতে। কেন মারতে চাইছে ওদের? সম্পত্তির জন্য, কিন্তু আরও কোনো কারণ আছে, তা আমি জানি না। এখন বল, তোরা কবে বাচ্চা দুটোকে মারার প্ল্যান করেছিস? দ্রুত বল। কাল ওদের কিডন্যাপ করে মারার প্ল্যান করা হয়েছে। তারপর আরও অনেক তথ্য জেসিকার কাছ থেকে প্রীতি জেনে নিল। অতঃপর ওকে ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর প্রীতি বাইরে বের হলো, কিন্তু বাকি অফিসারদের ভেতরে যেতে নিষেধ করল। প্রীতি বাইরে এসে বাইকে করে বাড়ির দিকে রওনা দিল, কেননা এখন তাকে বাড়িতে যেতে হবে আর পরবর্তী কাজের পরিকল্পনা করতে হবে ঠান্ডা মাথায়। পরের দিন সকালে প্রীতি ঘুমিয়েছিল। হঠাৎ ওর মোবাইলে একটা কল এলো। প্রীতি জানে কে কল করেছে। প্রীতি কলটা রিসিভ করে বলল, হ্যাঁ শান্ত, বলুন। ওপাশ থেকে অফিসার শান্ত বেশ ভীতু কণ্ঠে বলল, ম্যাডাম কালকের মেয়েটা মারা গেছে। আজ সকালে কনস্টেবল যেয়ে দেখে মেয়েটার মুখে সাদা ফেনা। পরে আমরা খবর পেয়ে ভেতরে যেয়ে দেখি সে মারা গেছে। কিছু তো জানতেও পারলাম না। কাল এত মারলেন তাও নাকি সে কিছু বলেনি। আর আমরাও কাল রাতে আর সেলের ভেতরে যাইনি। এখন কি হবে ম্যাম? মেয়েটা মনে হয় কথা গোপন করতে নিজের শরীরে নিজেই বিষ প্রয়োগ করেছে। সবাই সন্দেহ করছে বিষটা ওর কাছেই ছিল। আমরা ওকে চেক করিনি, তাই জানতে পারিনি হয়। তোমরা ওয়েট করো, আমি আসছি। প্রীতি কথাটা বলেই ফোনটা রেখে দিল। জেসিকার লাশটা প্রীতি দেখছে। এটা কেমন মলিন হয়ে আছে। কাল রাতের মারের দাগ শরীরে ফুটে উঠেছে। প্রীতি শান্তকে বলল, শান্ত লাশটা কবর দেওয়ার ব্যবস্থা করো, আমার কাজ আছে, আমি যাচ্ছি। প্রীতি কথাটা বলে বের হয়ে গেল। অন্যদিকে দীপ চৌধুরী আর তার ছেলে দিহান সোফায় বসে আছে। দীপ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলল, তুই কাকে ভাড়া করেছিস? হ্যাঁ শালি, আমার ফোন তুলছে না এখন। আবেশের ছেলে মেয়েকে মারতে হবে যে কোনো মূল্যে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আজকে ওই আবেশের ছেলে মেয়ের শেষ দিন হবে। আজ স্কুল শেষ করে ওরা যখন বের হবে, তারপর যখন রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই গাড়ি দিয়ে একদম চাপা দিয়ে দেব। যা করার তাড়াতাড়ি কর বাবা, নইলে এতদিনের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। দিহান নিজের বাবাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল। বেলা 11টা বাজে। দিহান গাড়ি নিয়ে অপেক্ষা করছে। গাড়ির ড্রাইভার সহ আজ আবেশের ছেলে মেয়েকে সে শেষ করে দেবে। স্কুলের ভেতর থেকে ঘন্টার আওয়াজ আসতেই দিহান পৈশাচিক হাসি দিল। অপেক্ষা করছে কখন তারা বের হবে। দিহানের অপেক্ষার প্রহর শেষ করে আবেশের ছেলে মেয়ে বেরিয়ে এলো। ছেলেটা বড্ড দুষ্টু, শুধু এইদিক ওইদিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আবেশের ড্রাইভার ছেলেটাকে কোলে নিয়ে নিল আর মেয়েটার হাত ধরে রাস্তা পার হবে। আর এই দিকে দিহান তার গাড়ি স্টার্ট দিল। দিহানের গাড়ি অতি দ্রুত বেগে এগিয়ে আসছে ওদের দিকে। রাত 10টা বাজে। আবেশের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আবেশের স্ত্রী নিরুপমা ছেলে মেয়ের জন্য পাগল প্রায়। আবেশের অবস্থাও ভালো না। পাগলের মতো পুলিশের কাছে দৌড়াচ্ছে সারাদিন। নিজের ছেলে মেয়েকে হারিয়ে তার মাথাও ঠিক নেই। নিরুপমা পাগলের মতো বিলাপ করছে। আবেশকে দেখেই নিরুপমা ছুটে আসে ওর কাছে। তারপর বলল, ওদের খোঁজ পেয়েছ? আবেশ মাথা নিচু করে রইল। নিরুপমা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে মেয়েকে এনে দাও,
আমার তো ওদের ছাড়া আর কেউ নেই। এই তুমি কথা বলো, আমার ছোট ছোট ছেলে মেয়ে। আবেশ, কিছু তো বলো। আমার ছেলে মেয়েকে ফেরত দাও, ওদেরকে আমার কোলে ফেরত দাও। চিৎকার করে কথাগুলো বলতে বলতে স্বামীর বুকে নেতিয়ে পড়ছে আবার সে। দুপুর থেকে এই পর্যন্ত কয়েকবার নিজের জ্ঞান হারিয়েছে সে। মায়ের ভালোবাসার কাছে দুনিয়ার সব কিছুই তুচ্ছ। মা বাবারা নিজের জীবন বিপন্ন করতে ভাবে না, কিন্তু সন্তানের সামান্যতম কষ্ট তাদের সহ্য হয় না। আর সেখানে যদি সারাদিন যাবৎ নিজের ছোট দুইটা ছেলে মেয়ে নিখোঁজ থাকে, তাহলে কোনো মা বাবার মাথা ঠিক থাকে না। আবেশের ছেলে মেয়ে আজ কিডন্যাপ হয়েছে। কে করেছে এই ব্যাপারে কেউ কিছুই জানে না। সবার সামনে থেকে ছেলে মেয়ে দুটোকে কেউ তুলে নিয়ে গেছে। ফ্ল্যাশব্যাক, দিহান গাড়ি নিয়ে আসছিল ওদের দিক। হঠাৎ করেই দেখল অন্য আরেকটা গাড়ি সেখানে তার আগে এসেছে এবং গাড়ির ভেতর থেকে নাকমুখ ঢাকা একটা মেয়ে বেরিয়ে এসেছে। মেয়েটা বের হয়ে আবেশের ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে। আশেপাশের সবাই ভয়ে কাঁপছে। দিহানও আর গাড়ি নিয়ে সামনে গেল না। যদি ওর কাজটা অন্য কেউ করে দেয় তাহলে সমস্যা কি? দিহান আরও একটা কথা ভাবল, হয়তো এই মেয়েকে ওর বাবাই পাঠিয়েছে। তাই সে দূরে বসেই সব দেখতে লাগলো। ড্রাইভারের মাথায় বন্দুকটা ধরে মেয়েটা বলল, ছেলে মেয়ে দুটোকে গাড়িতে রাখো তাড়াতাড়ি। ড্রাইভার নিজের প্রাণ বাঁচাতে তাই করল। মেয়েটা ড্রাইভারের মাথায় বন্দুক ধরেই গাড়িতে উঠে বসলো। তারপর ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে সেখান থেকে চলে গেল। দিহান ফোন করে ওর বাবাকে কল করলো। ফোন রিসিভ হতেই দিহান বলল, বাবা তুমি তো পুরাই পাকা খেলোয়াড়। কী সব আজে বাজে কথা বলছো কেন? তুমি আমাকে আগে কেন বললে না যে আবেশের ছেলে মেয়ে কিডন্যাপ করাতে তুমি লোক পাঠাচ্ছ? কী সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি কোনো লোক পাঠাইনি। তাহলে এইমাত্র যে আবেশের ছেলে মেয়েকে একটা মেয়ে কিডন্যাপ করে নিয়ে গেল, কি বলছিস এইসব? ওরা কোথায়? গাড়ি নিয়ে চলে গেছে বাবা। তাড়াতাড়ি পিছনে ওই মেয়ের, ছাগল একটা। দিহান গাড়ি নিয়ে ছুট লাগায়, কিন্তু এই গাড়িটাকে আর খুঁজে পায় না। অন্যদিকে ড্রাইভার আবেশকে কল করে সব জানিয়ে দেয়। আবেশ কিডন্যাপের কথা শুনেই ধপ করে বসে পড়ে। বর্তমানে আবেশের কাছে দীপ চৌধুরী এসে বলল, বৌমাকে ঘরে নিয়ে যা, আমি ডাক্তারকে কল করছি। পুলিশ ওদের খুঁজছে, চিন্তা করিস না। আবেশ হাত দিয়ে চোখের পানি মুছে স্ত্রীকে কোলে তুলে নিলেন। স্ত্রী আর সন্তান ছাড়া তার তো আর কেউ নেই। আল্লাহ কেন বারবার তার থেকে আপনজনদের কেড়ে নেয় আবেশ তা জানে না। স্ত্রীকে কোলে নিয়ে উপরে উঠে গেল আবেশ। অন্যদিকে হঠাৎ করেই দীপ চৌধুরীর মোবাইলে কল এসেছে। দীপ চৌধুরী হঠাৎ করেই বিরক্ত। কলটা রিসিভ করে দীপ চৌধুরী বলল, কে বলছেন? ওপাশ থেকে আওয়াজ এলো, আমি তোর জম বলছি। কী সব আজে বাজে কথা বলছেন? কে আপনি? আবেশ চৌধুরীর ছেলে মেয়েকে আজ যে কিডন্যাপ করেছে আমি সে বলছি। বড্ড খারাপ লাগছে তোমার প্ল্যানটা সাকসেস হলো না আজ। আজকের পর আর কখনো হবেও না। কে তুই? তাড়াতাড়ি বল। আপনি থেকে সোজা তুই? তোদের ভাড়া করা ওই জেসিকাকে উপরে পাঠিয়ে দিয়েছি। তোর প্রাণপ্রিয় বন্ধু ওসমানকেও ওপারে পাঠিয়েছি। সামনে তোর ছেলের পালা। এই তুই কে? এই তুই কে? চিৎকার করে করে দীপ বলতে লাগলো। ওপাশ থেকে এবার শুধু একটা আওয়াজ দীপ চৌধুরীর কানে এলো, আর তা হলো প্রীতিলতা। তারপর ফোনটা কেটে গেল। দীপ চৌধুরী এসির মধ্যে ঘামতে লাগলো। তবে কি সে ফিরে এসেছে? 14 বছর আগে অল্পে কি তাহলে সে মরেনি? কিন্তু চোখের সামনে সে প্রীতিলতাকে মরতে দেখেছে। তাহলে এটা কে? না না, এটা প্রীতিলতা হতেই পারে না। সে ধপ করে সোফায় বসে পড়ল। প্রায় 30 মিনিট পর আবেশের স্ত্রী নিরুপমা চোখ খুলে তাকায়। স্বামীর বুকে কান্নায় ভেঙে পড়ে সে। আবেশও কাঁদছে স্ত্রীকে ধরে। প্রীতিও বাসায় এসেছে একটু আগে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল সে। তারপর কিছু খাবার রান্না করে নিজের ঘরে চলে গেল। তার সামনেই দুটো পুতুল বাচ্চা বসে আছে। প্রীতির দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। তাদের মুখ বাঁধা। প্রীতি একটা ছোট লাঠি নিয়ে ছেলেটার সামনে বসল। তারপর বলল, ক্ষুধা লেগেছে? ছেলেটা মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। প্রীতি ছেলেটার দিকে ঝুঁকে বলল, আর চিৎকার করবে? যদি চিৎকার করো তাহলে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো, বুঝেছ? ছেলেটা মাথা নাড়ল। প্রীতি মেয়েটার দিকে তাকিয়ে বলল, আর একবার যদি পালাতে চেষ্টা করো তাহলে হাত পা কেটে রাখবো তো। প্রীতি ছেলে মেয়ে দুটোর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর ওদের হাত মুখ পরিষ্কার করে তারপর ছেলে মেয়ে দুটোকে কোলে নিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। প্রীতি খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। ছেলে মেয়ে দুটা ঘুমিয়ে গেছে। একটু আগেই কত কাজ ছিল। তারা তাদের মায়ের কাছে যাবে।
এত মায়ের কাছে কেন যেতে হবে? সে ওদের মেরেছে নাকি? ওর সাথে একটু থাকলে কি এমন ক্ষতি হবে? কয়েকদিন পর তো এমনিতেই দিয়ে আসবে। প্রীতি ঘরে গেল। তারপর ছেলে মেয়ে দুটোকে নিজের বুকে নিয়ে চোখ বন্ধ করলো। এখন বেশ ভালো লাগছে প্রীতি। ফজরের আজান কানে আসতেই প্রীতির ঘুম ভেঙে গেল। সে নামাজ পড়ে কিচেনে চলে গেল। রান্নাটা বেশ ভালো না পারলেও মোটামুটি রান্না পারে প্রীতি। এখন তো আবার ছেলে মেয়ে দুটো আছে, ওদের জন্য নাস্তা বানাতে হবে। প্রীতি নাস্তা বানিয়ে বেডরুমে গেল। সে রুমে গিয়ে যা দেখলো তাতে ওর চোখ কপালে উঠে গেছে। তার ভাইয়ের ছেলেটা ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বলছে, এই ডাইনি, বেল হ বলতি, আমাল হিতু বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কল। প্রীতি বুঝতে পারছে না ছেলেটা কাকে ডাইনি বলছে। প্রীতি মুখে রাগ ফুটিয়ে বলল, এইসব কোন ধরনের কথা? আর কাকে তুমি ডাইনি বলছো? হ্যাঁ, ওকে বেল হতে বলো। আমাল হিতু, উফ, আমি আর পালছি না, প্লিজ। প্রীতি কেন যেন ছেলেটার কথা শুনে খুব হাসি পাচ্ছে। কিভাবে দাঁত চিবিয়ে কথা বলছে। প্রীতি নিজের হাসি আটকে বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অন্য ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। ছেলেটা প্রীতির পিছু পিছু গেল। একটু পরে ছেলেটাকে নিয়ে আবার ঘরে এলো। এমা এসে দেখে মেয়েটা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। ছোট মেয়েটা নিজের ভাইকে দেখেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তুই কোথায় গিয়েছিলি ভাই? আমি ভেবেছিলাম এই আন্টিটা হয়তো তোকে মেরে ফেলেছে। ছোট মেয়েটার কথা কানে যেতেই প্রীতির চোখে জলরাশি জমা হলো। সত্যি কি সে এত খারাপ? হয়তো খুন করতে করতে চেহারায় প্রীতি ওয়াশরুমের ভেতরে গেল। আয়নায় নিজের চেহারা দেখতে লাগলো। তারপর নিজের হাত দেখতে লাগলো। কই, তার চেহারা তো ঠিকই আছে। তাহলে বাচ্চা দুটো কেন ওর কাছে থাকতে চাচ্ছে না? প্রীতি নিজের চোখের পানি মুছতে লাগলো। প্রীতি একটু পর নিজেকে সামলে বেরিয়ে এলো। ছেলে মেয়ে দুটো বিছানায় বসে আছে। প্রীতি ওদের কাছে যেয়ে বলল, চলো ফ্রেশ হবে, আমি সারাদিন বাসায় থাকবো না, এখন একেবারে গোসল করবে, চলো। প্রীতি খুব সুন্দর করে এক এক করে গোসল করিয়ে দিল। কিন্তু বিপত্তি ঘটল ছেলেটার কাপড় পাল্টাতে যেয়ে। মেয়েটার থেকে ছেলেটা বেশ লাজুক। প্রীতি যখনই ছেলেটার কাপড় পাল্টাতে যাবে তখনই ছেলেটা চিৎকার করে বলল, প্লিজ আমাকে ঠেলে দাও, আমাকে নেংটু কোলো না, তোমার ভেজা কাপড় না পাল্টালে তোমার ঠান্ডা লাগবে তো। ছেলেটা হাত দিয়ে নিজের চোখ ঢাকলো। তারপর লাজুক হেসে বলল, তুমি তো মেয়ে, আর আমার মেয়েদের সামনে লজ্জা করে। এতটুকু একটা ছেলের এত লজ্জা! প্রীতির কানে কথাটা যেতেই সে হাহা করে হেসে দেয়। হাসতে হাসতে তার পেট ব্যথা করছে। প্রীতির হঠাৎ হাসি বন্ধ হয়ে যায়। নিজের কাজে নিজেই বোকা হয়ে যাচ্ছে। আজ 14 বছর পর মন খুলে হাসল সে। ছেলেটার দিকে তাকিয়ে দেখল ও গোল গোল চোখে তাকিয়ে আছে। প্রীতি হালকা হেসে বলল, ওকে, আমি বাইরে যাচ্ছি, তুমি চেঞ্জ করো কেমন? ছেলেটা মাথা নাড়ল। প্রীতি ওদের খাইয়ে দিয়ে নিজে রেডি হয়ে গেল। আজ ভার্সিটিতে যেতে হবে তার। যাওয়ার আগে সে ছেলে মেয়ে দুটার সামনে বসে বলল, আমি কখন আসবো জানি না, তোমরা সাবধানে থাকবে। আসার সময় তোমাদের জন্য সব নিয়ে আসবো, কেমন? ঘরে খাবার আছে, খেয়ে নিও। ভালো না লাগলে টিভি দেখো, আমি আসছি। তারপর প্রীতি সব কিছু লক করে চলে গেল। আবেশ চৌধুরী নিজের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছে কাল রাতেই। তার অবস্থা ভালো না। ছেলেমেয়ের জন্য সে প্রায় পাগল। পুলিশও তাদের খুঁজে পাচ্ছে না। অপরদিকে দীপ চৌধুরী নিজের বাড়িতে বসে আছে। তার পাশে স্ত্রী আর ছেলে বসে আছে। দীপ চৌধুরীর স্ত্রী বলল, প্রীতি কি করে ফিরে আসতে পারে? ও তো 14 বছর আগেই মরে গেছে। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি নিজে ওকে মরতে দেখেছি। আমি নিজের হাতে ওকে গাড়ি চাপা দিয়ে মেরেছি। তারপর ওর লাশ নির্জন রাস্তায় ফেলে এসেছি। ওর যে অবস্থা ছিল তাতে ওর বেঁচে থাকার কথা না। আমি নিজের হাতে ওকে মেরেছি। কেউ আমাদের ফাঁসাচ্ছে ডায়না, আমার খুব ভয় করছে। ও বলেছে জেসিকা আর ওসমানকে নাকি মেরে ফেলেছে। এবার নাকি আমার দিহানের পালা। ওহ, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বাবা। প্রীতি যদি ওইবার বেঁচেও যায়, কিন্তু এইবার আর বাঁচবে না। দিহান বলল, আমাদের সাবধানে থাকতে হবে, আর আবেশের সাথে এখন এমনভাবে মিশতে হবে যেন কিছু না বুঝতে পারে, আমাদের যেন অন্ধের মতো বিশ্বাস করে। প্রীতি নিজের ভার্সিটিতে এসেছে, কিন্তু ভার্সিটিতে আসতেই এমন কিছু ঘটল যা সে কল্পনাও করেনি। কয়েকটা ছেলে মেয়ে সে আসতেই তার দিকে কালো রং ছুঁড়ে মারল। প্রীতির আপাদমস্তক কালো রঙে ভরে গেছে। ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখল তারা হাসছে।
তাদের হাতে ছোট ছোট বালতি। ভার্সিটির সবাই হাসছে তাকে দেখে। হঠাৎ তাদের মধ্যে একটা চিরচেনা সুর প্রীতির কানে এলো। সামনে তাকিয়ে দেখলো ভার্সিটির ভিপি নির্ঝর দাঁড়িয়ে আছে। সে মিটিমিটি হাসছে। নির্ঝর নিজের বোনের দিকে তাকিয়ে বলল, কিরে মিলা, কেমন দিলাম? মিলা প্রীতির চারিদিকে ঘুরতে ঘুরতে বলল, বাহ ভাইয়া, এই কালো ভূতটাকে এখন তো চেনাই যাচ্ছে না। একদম সত্যিকারের ভূতের মতো লাগছে। তবে সেই লাগছে। নির্ঝর প্রীতির দিকে এগিয়ে এসে বলল, এটা আমার বোনকে অপমানের শাস্তি। বাকিটা তোলা রইল মিস প্রীতিলতা। প্রীতি নির্ঝরের দিকে তাকিয়ে বলল, আপনি যদি আমার সূর্য সেন হন তাহলে আমিও প্রীতিলতা। এবার দেখুন আমার কাজ। প্রীতি কথাটা বলে নির্ঝরকে জড়িয়ে ধরল। তারপর নির্ঝরের দুই গালে নিজের গাল ঘষল। নির্ঝর প্রীতিকে ছাড়াতে পারছে না। প্রীতি নির্ঝরের গলায় মুখ ঘষতে ঘষতে বলল, এমন করে রোজ আমায় রং মেখে দিও সূর্য সেন। রং মাখার পর তোমায় না হয় এভাবে আদর দিলাম। কি বলো সোনা? প্রীতি নির্ঝরের দিকে তাকিয়ে চোখ মারল। নির্ঝর প্রীতিকে একটা ধাক্কা দিল। প্রীতি কিছুটা পিছিয়ে গেল। নির্ঝরের চোখ লাল হয়ে গেছে রাগে। রাগে কাঁপছে সে। ওর কপালের রগটাও ফুলে উঠেছে। নির্ঝর পারছে না এখন প্রীতিকে গলা টিপে মারতে। নির্ঝর চেঁচিয়ে বলল, এর প্রতিশোধ তো আমি নেবই, সেটা যেভাবেই হোক। আর নিজেকে একবার আয়নায় দেখো, কালো ভূত একটা। তুমি আমার জুতোর যোগ্যও না। কাল কিস করেছ আর আজ এভাবে জড়িয়ে ধরে ঠিক করনি। আমি এর শোধ নেব, ছাড়ব না তোমাকে আমি। নির্ঝর কথাটা বলেই চলে গেল। প্রীতির চোখে পানি। হয়তো শরীরের রঙের জন্য কেউ দেখতে পায়নি। প্রীতি চোখের পানি হাত দিয়ে মুছে নিল। তারপর ভার্সিটি থেকে বের হয়ে গেল। প্রীতি ভার্সিটি থেকে বাসায় চলে এসেছে। শরীর এখনও কালো রঙে ভর্তি। রাস্তা দিয়ে আসার সময় অনেকেই তাকে দেখে হাসছিল। প্রীতি বাসায় এসে দেখল ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে আছে। প্রীতি ওদের কপালে চুমো দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। প্রীতি ফ্রেশ হয়ে এসে দেখল ওরা এখনও ঘুমাচ্ছে। গায়ের রঙগুলো ওঠাতে বেশ সময় লেগেছে। প্রীতি মাথা মুছে ছেলে মেয়েদের কাছে গেল। তারপর আদুরে গলায় ডাকতে লাগলো, বাবাই ওঠো, আমার মা তাড়াতাড়ি ওঠো, খাবার খেতে হবে তো। প্রীতির আদুরে গলায় ছেলে মেয়ে দুটো চোখ খুলে তাকালো। প্রীতি মুচকি হেসে বলল, তাড়াতাড়ি ওঠো, এখন খেয়ে নেবে, আর দেরি করা যাবে না। প্রীতি খাবার নিয়ে আসার জন্য যাবে এমন সময় পেছন থেকে মেয়েটা বলল, আমরা তোমার কাছে থাকবো না, আমরা আব্বু আম্মুর কাছে যাব, আমাদের বাসায় দিয়ে আসো। প্রীতি মেয়েটার কথায় কোনো জবাব দিল না। আবারও হাঁটা দিল কিচেনের দিকে। ঘড়ির কাঁটায় রাত 9টা। প্রীতির বাড়িটা বেশ নিরিবিলি। একাই এই বাড়িটাতে থাকে। বাড়িটা কেমন যেন একটা নিস্তব্ধ ভাব নিয়ে থাকে সব সময়। প্রীতির কাছে ছেলে মেয়ে দুটো আসতে চায় না। প্রীতিও ওদের খুব একটা জোর করে না। জোর করে আটকে রেখেছে ওদের, এটাই তো অনেক। বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে দেয় প্রীতিলতা। চোখের পানিতে গাল গলা ভিজে গেছে। 5-6টা সিগারেট শেষ। একটার পর একটা খাচ্ছে। আজকাল নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে ওর। ভালো লাগে না আর এই জীবন। মরণটাই যেন তার একমাত্র জীবনের কোনো মানে এখন আর খুঁজে পায় না। পাবে কি করে? নিজের ভাইয়ের কাছে চাইলেই যেতে পারে না। চাইলেই সন্তান তুল্য ওই ছেলে মেয়ে দুটোকে বুকে জড়াতে পারে না। চাইলেই ভালোবাসার মানুষটাকে নিজের আসল পরিচয় দিতে পারে না। 14 বছর ধরে অভিনয় করে আসছে, আর যেন পারছে না সে। এই তো সে কাঁদছে, কিন্তু কেউ তার চোখের পানি মুছে দেওয়ার নেই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। নিজেকে আজকাল জোকার মনে হয়, যার এক এক সময় এক একটা রূপে অভিনয় করতে হয়। আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছিল। হঠাৎ নিজের গালে নরম একটা স্পর্শ পেল সে। পাশে তাকিয়ে দেখল ছেলেটা দাঁড়িয়ে আছে। কত মায়া এই ছোট মুখটাতে। ছোট ছেলেটা তার অস্পষ্ট ভাষায় বলল, তুমি কাঁদতো কেন পতা আন্তি? তুমি থিগালেত খাও, এটা তো পতা লোকেলা খায়। এটা খেলে মানুষ তালাতালি মলে দেয় আন্তি, তুমি এটা খেয়েও না। কেন যেন এই ছোট ছেলেটার কথায় প্রীতি হিচকি দিয়ে কেঁদে উঠল। বড্ড কষ্ট হচ্ছে। এই ছেলে মেয়ের মধ্যে এত মায়া কেন প্রীতি জানে না। ওদের তো সে কাছে টানতে চায় না। তাহলে কেন ওর এই পাপে ভরা জীবনে ওরা জড়িয়ে যাচ্ছে? ছোট ছেলেটা প্রীতির মাথায় নিজের ছোট নরম হাতটা বুলিয়ে দিতে দিতে বলল, আন্টি তুমি তো আমাদের ধলে নেতো, তুমি তো খারাপ মানুষরা এভাবে কাঁদে, আর তুমি আমাদের না মেলে এভাবে আদল কেন করতো? প্রীতি কাঁদতে কাঁদতে বলল, এইরকম ছোট ছোট মা বাবাকে কেউ মারে নাকি বাবাই?
আমাদের একদম ছোট বলবে না, আমরা অনেক বড়। প্রীতি পাশে তাকিয়ে দেখল ছোট মেয়েটা কোমরে হাত দিয়ে কথাগুলো বলছে। প্রীতি চোখের পানি মুছে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমরা অনেক বড়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। প্রীতি ছেলে মেয়ে দুটোকে কাতুকুতু দিতে লাগলো, আর ছেলে মেয়ে দুটো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। প্রীতির প্রাণহীন গৃহে আজ হাসির জোয়ার। প্রীতিও হাসছে। রাত প্রীতি নিজের বাড়ি থেকে বের হয়ে গেল। ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে গেছে। প্রীতি বাসার বাইরে এসে নিজের বাইক স্টার্ট দিল, তারপর এগিয়ে চলল নিজের গন্তব্যে। অনেকক্ষণ পরে একটা বিশাল বড় বাড়ির সামনে প্রীতি বাইকটা থামায়। বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হ্যাঁ, এই বাড়িতেই তো তার বউ হয়ে আসার কথা ছিল, কিন্তু তার হলো না। এখানে তার স্বপ্ন মানবের বাস। প্রীতি দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রীতি খুব সাবধানে 2 তলায় উঠে গেল। তারপর একটা প্রবেশ করলো। ঘরের মধ্যে কোনো আলো নেই, তবে চাঁদের আলোয় বিছানায় ঘুমিয়ে থাকা যুবকটাকে দেখা যাচ্ছে। কত নিশ্চে ঘুমিয়ে আছে সে, কিন্তু তার জন্য এখনও যে কেউ রাত জাগে সেই খবর কি এই স্বপ্নপুরুষ জানে? প্রীতি ছেলেটার পাশে যেয়ে বসলো। তারপর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কত শান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর কখনো কি তাকে এভাবে দেখা হবে তা প্রীতি জানে না। বলা তো যায় না, কখন ওপারে যাওয়ার সময় চলে আসে। আচ্ছা, শরীরের রং বদলে গেলেই কি মানুষ বদলে যায়? হয়তো তাই হবে। তা না হলে তার সূর্য সেন কেন তাকে চিনতে পারছে না? এভাবে ভুলে যাওয়ার তো কথা ছিল। সে কি একবারও তার প্রীতিলতাকে চিনতে পারেনি? সে তো নিজের কাজে সব সময় প্রমাণ দিয়ে চলেছে তার কাছে, কিন্তু তবুও এই মানুষটা কেন তাকে চিনতে পারছে না? প্রীতি নির্ঝর নামক তার স্বপ্নপুরুষের কপালে একটা ঘুমের মাঝে নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরেই নির্ঝর চোখ খুলল আর খপ করে প্রীতির হাত ধরে ফেলল। নির্ঝরের হঠাৎ জেগে যাওয়ায় প্রীতি কেঁপে উঠল। প্রীতি নির্ঝরকে ধাক্কা দিয়ে সরিয়ে। প্রীতি বেশি দূরে যেতে পারল না, তার আগেই নির্ঝর তাকে ধরে ফেলল। তারপর বলল, কে আপনি? এত রাতে আমার ঘরে কি করছেন? আপনি এর আগেও আমার ঘরে এসেছিলেন, কিছুদিন আগেও আপনি এসেছিলেন, কিন্তু আমি আপনাকে ধরার আগেই চলে গেছেন। কেন আসেন আপনি এখানে? প্রীতি জবাব দিল না। এখানে বেশিক্ষণ থাকলে সে ধরা পড়ে যাবে। তাই উপায় না পেয়ে আজও নির্ঝরের মুখে চেতনানাশক স্প্রেটা স্প্রে করে দিল। প্রীতি নির্ঝরকে ধরে বিছানায় শুয়ে দিল। তারপর কিছুক্ষণ নির্ঝরের দিকে তাকিয়ে থাকলো। নির্ঝরের 2 চোখে নির্ঝরের গায়ে একটা চাদর দিয়ে ঢেকে দিল। তারপর আবারও বেরিয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানবের চিহ্ন। প্রীতি নিজের মুখ থেকে মাস্কটা খুলল, তারপর পেছনের পকেট থেকে একটা ফোন বের করলো। মোবাইলটা অন করলো প্রীতি। তারপর একটা নাম্বারে কল করলো। কিছুক্ষণ বাজার পর প্রীতির কল ওপাশ থেকে রিসিভ হলো। ওপাশ থেকে একটা চিরচেনা কণ্ঠ প্রীতির কানে ভেসে আসছে। আজ কতদিন পর এই কণ্ঠটা সে শুনছে। ফোনের ওপাশ থেকে আবেশ কথা বলে যাচ্ছে, কিন্তু প্রীতি কথা বলছে না। অবশেষে আবেশ কোনো সারা শব্দ না পেয়ে বলল, এত রাতে ফোন করে মানুষকে কেন জ্বালাচ্ছেন? যত সব। আবেশ ফোন রাখতেই যাবে, এমন সময় একটা কথা শুনে সে থমকে গেল। নিজের সন্তানদের চায় আবেশ চৌধুরী? প্রীতি বলল। আবেশ কাঁপা স্বরে বলল, আপনি কে? প্লিজ আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিন। আমার স্ত্রী হাসপাতালে, ওরা ছাড়া আমার কেউ নেই। দয়া করে ওদের কোনো ক্ষতি করবেন না। আপনার কত টাকা লাগবে আমাকে বলুন, কিন্তু তবুও আমার ছেলে মেয়ের কিছু করবেন না। আমি আপনার পায়ে পড়ি বোন, দয়া করুন। আবেশ কথাটা বলেই কাঁদতে লাগলো। প্রীতির বুকটা ফেটে যাচ্ছে। প্রীতি নিজের কণ্ঠে অতি কষ্টে রাগ ফুটিয়ে বলল, আপনি অতিরিক্ত কথা বলেন। আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? আপনার টাকা আমার দরকার নেই। আপনার স্ত্রী কেমন আছে আগে সেটা বলুন। আমার নিরুপমা ভালো নেই, কাল থেকে কিছুই খায়নি, ঘুমায়ও না, পাগলের মতো করছে। নিরুপমার কিছু হলে আমি মারা যাব, একটু দয়া করুন। আপনার স্ত্রীর কাছে কি ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, এই নিন। তাহলে তাকে ফোনটা দিন। ফোনটা দিয়ে বলুন তার সন্তানকে যে কিডন্যাপ করেছে সে কল করেছে। আবেশ দৌড়ে নিরুপমার কাছে গেল। সে বালিশে ফুপিয়ে কাঁদছে। আবেশ স্ত্রীর কাছে যেয়ে বলল, নিরু, কথা বলো। আমি কারোর সাথে কথা বলবো না, আমাকে আমার ছেলে মেয়ে এনে দাও। ওরা কোথায় আছে আমি জানি না, আর তুমি নাটক করছো আমার সাথে। নিরুপমা চিৎকার করে কথাগুলো বলল, একটু শান্ত হও নিরু। যে কিডন্যাপ করেছে সে কল করেছে, তোমার সাথে নাকি তার কথা আছে, একটু কথা বলো লক্ষ্মী। নিরুপমার স্বামীর হাত থেকে
খাবলে ফোনটা নিয়ে নিল। তারপর বলল, আমার ছেলে মেয়েকে কেন নিয়ে গেলে? আমি তো কারো ক্ষতি করিনি। আমার কোলটা খালি করো না। আমি আমার বাচ্চাদের ফেরত চাই। আমাকে ভিক্ষা দাও সন্তান। নিরুপমা কাঁদতে লাগলো। একটা শর্তে দিতে পারি। কি শর্ত বলো? আমি রাজি। যা বলবে সব করব। দরকার হলে আমাকে মেরে ফেলে দাও, কিন্তু ওদের ছেড়ে দাও। কে বলেছে আমি ওদের মারব? দরকার হলে নিজের জীবনটাই দিয়ে দেব, তবুও তাদের কিছু হতে দেব না। আর আপনাকে এখন থেকে ঠিক করে খেতে হবে, নিজের যত্ন নিতে হবে, তবেই ওদের দেব আমি। আমি এখনই খাবার খাবো। শুধু আমার মানিকদের ফেরত দাও। 2 দিন পর ফেরত পাবেন। আর একটা কথা, ওদের ফেরত পাবার পর দূরে কোথাও পাঠিয়ে দিবেন। এখানে ওদের জীবনের ঝুঁকি আছে। আপনার আত্মীয়ের মধ্যে কেউ ওদের খুন করতে চায়। নামটা আপনাদের এখন বলতে পারবো না। আর হ্যাঁ, আমি যে কল করেছি এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না। যদি বলেন তাহলে ছেলেমেয়ের আশা ছেড়ে দিন। এই জীবনে আর ওদের মুখও দেখবেন না। তুমি যেমনটা বলেছ আমরা ঠিক তেমনটাই করব, কিন্তু ওদের ফিরিয়ে দাও। আর আমার ছেলে মেয়েকে কেউ কেন মারতে চাইবে ওটা এখন বলা যাবে না, সময় হলেই জানতে পারবেন। ওদের নিয়ে একদম চিন্তা করবেন না, ওরা ঠিক আছে। একটু পরে ওদের ছবি পাঠিয়ে দেব, দেখে নেবেন। এবার আমি ফোন রাখি। ছেলের বউ। নিরুপমার কান্না হঠাৎ করেই থেমে গেল। ফোনের স্পিকার অন থাকায় আবেশও এমন কথায় চমকে এই নাম ধরে প্রীতি ডাকত নিরুপমাকে, তাও সবার সামনে না। প্রীতি কেবল আবেশের সামনেই তাকে দুষ্টু ছেলের বউ বলে ডাকত। প্রীতিলতা হাসছে। হাসতে হাসতে বলল, কি 14 বছর পর ডাকলাম এই নামে, তাই না? নিরুপমা শুধু বলল, প্রীতিলতা। প্রীতি জবাব দিল না। নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, রাখি, ভালো থেকো, বেঁচে থাকলে দেখা হবে। আবেশ ফোনটা কানে নিল আর চিৎকার করে প্রীতির নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু ততক্ষণে প্রীতি কল কেটে দিয়েছে। আবেশের ফোনে হঠাৎ মেসেজ আসার শব্দ এলো। আবেশ দেখল তার ছেলেমেয়ের ছবি পাঠিয়েছে, তাদের হাসিমাখা মুখের ছবি। নিরুপমা আর আবেশ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাদের ছেলেমেয়ে ঠিক আছে, যেখানেই আছে ভালো আছে, এর থেকে আর কি চায়? সকালে সোনালি রোদ নির্ঝরের চোখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। মাথাটা এখনও ভার হয়ে আছে। কাল রাতেও মেয়েটা তাকে অজ্ঞান করে পালিয়েছে। এখন থেকে সাবধানে থাকতে হবে। আবার আসুক সে, তখন নির্ঝরও তাকে বোঝাবে কত ধানে কত চাল। নির্ঝর ঝাড়া মেরে চাদরটা সরিয়ে দিল, তারপর ওয়াশরুমে চলে গেল। নির্ঝর দাঁত ব্রাশ করতে করতে আয়নায় নিজের চেহারা দেখে থমকে গেল। এ কি, তার চোখে কপালে ওই ফাজিল মেয়েটা চুমু খেয়েছে, আবার লিপস্টিকের দাগও রেখে গেছে। একদম লাল টকটকে রং। হাতের কাছে পেলে দেবে এক চর, বেয়াদব মেয়ে একটা। অপরদিকে প্রীতি বাচ্চাদের খাইয়ে দিল, তারপর নিজে রেডি হতে বসল। আজ সে ছদ্মবেশ ধারণ করবে। আজ প্রীতি পুরুষের ছদ্মবেশ ধারণ করলো। তাকে তার পরবর্তী শিকারের জন্য বের হতে হবে। বাচ্চা দুটো তার দিকে তাকিয়ে আছে। প্রীতি ওদের দিকে তাকিয়ে হাসলো, তারপর ওদের চুমু দিয়ে বেরিয়ে গেল। প্রীতি ছদ্মবেশে একজন বৃদ্ধ সেজেছে। কেউ বলবেই না সে কোনো মেয়ে। প্রীতি একটা রিক্সা নিয়ে নিজের গন্তব্যে বেরিয়ে গেল। তার এবারের লক্ষ্য ডক্টর শাকিল। প্রীতি রিক্সা করে একটা বিরাট হাসপাতালের কাছে এলো। তারপর রিক্সা থেকে নেমে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। হাসপাতালের ভেতর যেয়ে প্রীতি ডাক্তার শাকিলের খোঁজ করলো। প্রীতি চেয়ারে বসে আছে। একটু পরেই ডাক্তার শাকিল আসবে। প্রীতির মাথায় ঘুরছে ভয়ঙ্কর কিছু। একেও সে ছাড়বে না। যেই লোকটা তার মাকে তারই সামনে 2 বার ধর্ষণ করেছে, তাকে সে কি করে ছেড়ে দেবে? প্রায় 1 ঘন্টা পর ডাক্তার শাকিল এলো। কয়েকজনের পর প্রীতির সিরিয়াল। সেও আজ শাকিলের কাছ থেকে চিকিৎসা নেবে। একটু পরে প্রীতির ডাক পড়ল। প্রীতি ভেতরে ঢুকে গেল। প্রীতি শাকিলের সাথে কথা বলছে আর টেবিলের নিচে কিছু একটা করছে। প্রীতির চেহারা দেখে কেউ বলবেই না যে সে একজন মেয়ে। আর সে এমনভাবে হেসে হেসে কথা বলছে যে শাকিল কেন, কেউ প্রীতিকে সন্দেহ করবে না। প্রীতি টেবিলের নিচে যা সেট করার তা করে দিয়েছে। তারপর প্রীতি বলল, স্যার গো, পায়ের ব্যথায় রাইতে ঘুমাইতে পারি না। বউ খালি বকে আমারে, কিছু একটা করেন। পায়ের গিরায় এমন ব্যথা যে মইরা যাইতে মন চায়। শাকিল পুরোপি প্রীতির দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আরে আপনি বড্ড বেশি কথা বলেন। এই নিন, এখানে কিছু টেস্ট দিয়েছি, টেস্টগুলো করিয়ে আসবেন। এখন যান আপনি। আধা ঘন্টা ধরে বক বক করে যাচ্ছেন।
প্রীতি হালকা হেসে বেরিয়ে গেল। তারপর নিজের অফিসের দিকে রওনা দিল। অপরদিকে নিরুপমাকে আবেশ বাড়িতে নিয়ে এসেছে। তার ছেলে মেয়ে ভালো আছে জানার পর থেকে পাগলামি আর করছে না, তবে বেশ অসুস্থ সে। নিরুপমা নিজের ঘরে শুয়েছিল, এমন সময় ওর ঘরের দরজায় কেউ নক করলো। নিরুপমা ভেতরে আসতে বলতেই নক করা ব্যক্তি ভেতরে ঢুকলো। নিরুপমা নিজের ছোট ভাইকে দেখে 2 হাতে জড়িয়ে ধরল, তারপর চুমু খেলো তার গালে। নিরুপমা নিজের ভাইকে বলল, এই 2 দিন তো কম করলি না আমার জন্য, দিনরাত এক করে পুলিশের কাছে ছুটলি, আবার হাসপাতালেও আমায় নিয়ে কত করলি, এত ভালো কেন তুই ভাই? নিজের বোনের জন্য করব না তো আর কার জন্য করব? পুচকু 2টাকে তো এখনো খুঁজে পেলাম না। নিরুপমা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো ভাই? বলো। যে ওদের কিডন্যাপ করেছে সে কাল রাতে তোর দুলাভাইকে কল করেছিল। মানে কি বলছিস? তা কি বলেছ? উত্তেজিত কণ্ঠে বলল, বাবুরা ভালো আছে আর 2 দিন পর আমার সন্তান ফেরত দেবে, তবে একটা শর্ত আছে। এখানে নাকি ওদের প্রাণের ঝুঁকি আছে, যা ভালো হয় করো, কিন্তু একজন কিডন্যাপার কেন আমাদের নিয়ে চিন্তা করবে? আমিও তো তাই ভাবছি। আর একটা কথা, ওই কিডন্যাপার কোনো ছেলে নয়, ও একটা মেয়ে, আর আমার সন্দেহ মতে সে আমাদের মানে কি বলছো আপু? প্রীতিলতা 14 বছর আগে মারা গেছে। আমার প্রীতিলতার লাশটাও আমি দেখতে পাইনি, আর এত বছর পরে ও কিভাবে ফিরে আসবে? তোমার কথা ভুল হচ্ছে আপু। কথাটা বলেই নিরুপমার ভাই চলে যেতে নিলে নিরুপমা বলল, নির্ঝর ভাই আমার, আমি মিথ্যে বলছি না। ওই মেয়েটা কাল এমন একটা কথা বলেছে যে তোর দুলাভাইও তাই সন্দেহ করছে। নির্ঝর চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। নিরুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই কি এখনও ওকে ভালোবাসিস? ও যদি সত্যি আবার ফিরে আসে? নির্ঝর নিজের বোনের দিকে একবার ফিরে তাকালো, তার চোখে পানি টলমল করছে। নির্ঝর নিরুপমার দিকে তাকিয়ে বলল, প্রীতি যদি ফিরে আসে তাহলে এইবার আমি ওকে মেরে ফেলব। 14 বছর আমাকে কষ্ট দেওয়ার শাস্তি দেব। আমি আসি এখন। নিচে মা বাবা আর মিলা এসেছে দেখা করতে। কি, চাচা আর চাচি এসেছে? তুই যা, আমি আসছি। নিরুপমা বলল, ঠিক আছে আয়। হ্যাঁ, নির্ঝর আর নিরুপমা ভাই বোন, তবে তারা চাচাতো ভাই বোন হলেও তারা আপন ভাই বোনের থেকে কম না। অন্যদিকে ডাক্তার শাকিল ভয়ে কাঁপছে, তার মাথায় কাজ করছে না, এসির মধ্যেও সে কাঁপছে। প্রীতি হাসপাতাল থেকে চলে যাওয়ার পর ডাক্তার শাকিলের কাছে পিয়ন একটা খাম দিয়ে যায়। ডাক্তার শাকিল জিজ্ঞাসা করে কে দিয়েছে, কিন্তু পিয়ন নাম বলতে পারে না। শাকিল খামটা খুলতেই তার ভেতর থেকে কিছু ছবি বেরিয়ে আসে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি চারুলতা অর্থাৎ প্রীতির মাকে নির্যাতন করছেন, আর আয়ান চৌধুরীকে বাকিরা প্রহার করছে। খামের ভেতর থেকে শাকিল একটা চিরকুট পায়, কাঁপা কাঁপা হাতে সেটা পড়তে শুরু করে। তোমার মৃত্যু হয়ে আয়ান চৌধুরী ফিরে এসেছে শাকিল, তোমায় আমি কঠিন মৃত্যু দেব। নিচে নাম লেখা আয়ান চৌধুরী। শাকিল ভয়ে কাঁপছে চিঠিটা পড়ার পর। এই হাতের লেখা তার খুব চেনা, এটা তার বন্ধু আয়ানের লেখা, কিন্তু সে তো 14 বছর আগে মারা গেছে। নিজের হাতে তাকে মাটি চাপা দিয়েছে সবাই মিলে। ওর মাথায় কাজ করছে না, তবে কি এখনও আয়ান বেঁচে আছে? শাকিল ছবিগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল, তারপর পাগলের মতো বাড়ির দিকে রওনা দিল। প্রীতি বাড়ি ফিরল সন্ধ্যায়। বাচ্চা দুটো ফ্লোরে বসে খেলছে। প্রীতি ওদের জন্য অনেক কিছু কিনে এনেছে। বাচ্চা দুটো প্রীতির হাতে খেলনা দেখে দৌড়ে এলো। প্রীতি ওদের জিনিসগুলো দিয়ে ওয়াশরুমে চলে গেল, কোনো কথা বলল না। ওদের কাছে টেনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না সে। কথা অনুযায়ী কালকেই দিয়ে আসবে, তাহলে ওদের কাছে টেনে লাভ কি? শুধু শুধু আবার কষ্ট পাবে। কাল থেকে আবারও সে একা। এই একাকিত্ব আর তাকে ছাড়ল না। রাত হয়ে গেছে অনেক, আকাশে আজ তারার মেলা। নির্ঝর আকাশের দিকে তাকিয়ে আছে, চাঁদের আলোয় চারদিক আলোকিত। নির্ঝরের হাতে একটা ছবি, এই ছবিটা দেখে 14টা বছর পার করেছে সে। নির্ঝর ছবিটার দিকে তাকিয়ে বলল, আমার প্রীতিলতা, তুই কি সত্যি ফিরে আসবি আমার জীবনে? সত্যি কি এই নির্ঝর সাহারিয়ারের কথা তোর মনে আছে, নাকি পাল্টে গিয়েছিস? আমি তো পাল্টাইনি জানিস। ভার্সিটিতে একটা মেয়ে এসেছে, ওর নামও প্রীতিলতা। ও যেই দিন ওর নামটা বলেছিল ওই দিন থেকে ওকে দেখলে আমার রাগ হয় খুব। আর জানিস, ওই মেয়েটা একদম তোর মতো, এত উল্টাপাল্টা কথা বলি তবু আমার গলায় জড়িয়ে ধরে,
সবার সামনে, আর তোর মতোই ঠোঁটকাটা স্বভাবের, লোকের সামনেই উল্টাপাল্টা কথা বলে। ওই মেয়েটা আর তোর মধ্যে একটাই তফাৎ, ওই মেয়েটা আধারের মতো কালো, আর তুই পূর্ণিমার মতো সুন্দর। মাঝে মাঝে মনে হয় ওইটা তুই। ওই মেয়েটার জায়গায় তুই কেন ফিরে আসলি না আমার জীবনে? বলতে পারিস? জীবন থেমে থাকে না, সময়ের সাথে জীবনের মানে পাল্টে যায়। সময়ের সাথে ভালোবাসার রং বদলায়, সময়ের সাথে ভালোবাসার ধরন পাল্টায়, সময়ের সাথে ভালোবাসা প্রকাশের মাধ্যম পাল্টায়। তবুও দিন শেষে আমরা ভালোবাসি, তবুও দিন শেষে ভালো থাকার চেষ্টা করি। প্রীতি আজ তার ভাইয়ের কাছে ছেলে মেয়ে দুটোকে দিয়ে আসবে। বুকের ভেতরটা তার খা খা করছে। সত্যি কি আর দেখা হবে ওদের সাথে? ওদেরকে কি আবারও নিজের বুকে জড়িয়ে ধরতে পারবে? প্রীতির তা জানা নেই। একাকিত্ব আর হতাশা মানুষকে মানসিক রোগী বানিয়ে দেয়। প্রীতিও যার শিকার। পাল্লা দিয়ে রাতের গভীরতা বেড়েই চলেছে। প্রীতির চোখে ঘুম নেই। কত রাত সে ঘুমায়নি, তার হিসেব নেই। প্রীতি বারান্দা থেকে ঘরে গেল, তারপর বক্স থেকে ওষুধ বের করে খেয়ে নিল। গত 14 বছর ধরে এই ওষুধ যেন তার নিত্যসঙ্গী। তারপর আবারও চলে গেল বারান্দায়। কিছুই আর আজ ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে প্রীতিলতা হাসে। কষ্ট হয় খুব নিজের বুকের মাঝারে। আকাশের দিকে তাকিয়ে প্রীতি বলল, মা, তুমি বলেছিলে আমি নাকি অনেক বড় ডাক্তার হব, আমি নাকি লোকের প্রাণ বাঁচাবো, আমাকে দেখে নাকি মানুষ অনেক অনেক দোয়া করবে। কিন্তু জানো মা, আমি বড় হয়েছি ঠিকই, কিন্তু ডাক্তার হইনি। আমি একটা খুনি হয়েছি মা। আমাকে এখন সবাই ভয় পায়, আমার উপর খুব রাগ হয়, তাই না মা? কি করব বলো? আমি চাই না এমন করতে, কিন্তু আমার মাথাটা ঠিক থাকে না। জানো, প্রথম খুনটা করেছিলাম মেন্টাল হাসপাতালে ভর্তি থাকাকালীন। এক ডাক্তারকে মেরেছিলাম। ওর গলাটা ব্লেড দিয়ে কেটে দিয়েছিলাম। একটা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। কাল আবার একটা খুন করব আমি, তাই বাচ্চা দুটোকে সরিয়ে দিতে হচ্ছে। ওদের নিয়ে কোনো রিস্ক আমি নেব না। আচ্ছা, আমাকে কি তুমি এখনও আগের মতোই ভালোবাসো? তোমার কথা বড্ড মনে পড়ে। কোনো এক শ্রাবণে সময় করে আমায় না হয় নিয়ে যেও তোমাদের কাছে। তোমার নামের খোলা চিঠি পাঠিয়ে দিলাম নীল আকাশে, সময় হলে পড়ে নিও। পরের দিন সকালে হাসপাতালের দিকে যাচ্ছিল শাকিল। কালকের ভয়টা তার কাটেনি এখনও। কাল সারা রাত ঘুমাতে পারেনি সে। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ এলো। শাকিল নিজের ফোন হাতে নিল। তারপর মেসেজ ওপেন করতেই সে ঘামতে লাগলো। সেখানে স্পষ্ট লেখা, নিজের প্রিয় জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব কষ্ট হয় ডাক্তার শাকিল। আর নিজের সন্তান যদি চোখের সামনে ছটফট করতে করতে মরে যায় তাহলে আরও কষ্ট হয়। তোমার সন্তান যদি মরে যায় তোমারও কি এমন কষ্ট হবে শাকিল, যেমনটা আমার হয়েছিল? শাকিল মেসেজটা পড়ে আবারও ভয়ে ঘামতে লাগলো। শাকিল অতি দ্রুত বেগে গাড়ি চালাতে লাগলো। তার একমাত্র ছেলের কিছু হলে সে বাঁচবে না। না, কেউ তার ছেলেকে কিছু করতে পারবে না। অপরদিকে আবেশ নিজের ছেলে মেয়েকে বুকে নিয়ে কাঁদছে। আজ কতদিন পর সে নিজের ছেলে মেয়েকে পেয়েছে। তাদের জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় ওদের পেয়েছে। নিজের স্ত্রীকে কিছুক্ষণ আগে আবেশ খাইয়ে দিচ্ছিল। হঠাৎ ওর মোবাইলে একটা কল আসে। আবেশ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শুধু একটা কথাই বলে, আপনার ছেলে মেয়ে বাইরে আছে, এসে নিয়ে যান। তারপর ফোনটা কেটে যায়। আবেশ আর দেরি করে না, দৌড়ে গেটের কাছে চলে যায়। গেটের সামনেই তার ছেলে আর মেয়ে পড়ে আছে। তাদের কোনো জ্ঞান নেই। আবেশ ওদের তাড়াতাড়ি করে বাসার ভেতরে নিয়ে যায় আর ডাক্তারকে কল করে। ছেলে মেয়েকে দেখে ডাক্তার বলল, ওদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই এমন অচেতন হয়ে ঘুমাচ্ছে। তবে কয়েক ঘন্টা পরে এমনিতেই জ্ঞান ফিরবে ওদের, চিন্তার কোনো কারণ নেই। আবেশ চোখের পানি মুছে ডাক্তারকে বিদায় জানালো। শাকিল নিজের ছেলের কলেজের সামনে দ্রুত গাড়ি চালিয়ে আসে। কোনো রকম দৌড়ে ভেতরে যায় সে। তার হাত পা কাঁপছে। একটু দূরেই তার ছেলে রাসেল বন্ধুদের সাথে হেসে কথা বলছে। তার ছেলে ভালো আছে, এটাই অনেক। শাকিল ছেলের সাথে আর কথা বলল না। শাকিল চলে আসবে এমন সময় তার ফোনে আবারও মেসেজ এলো, এতটুকুতেই ভয় পেয়ে গেলে নাকি শাকিল? তোমাকে তো কেবল একটু ভয় দেখালাম, বাকিটা তোলা রইল কেমন? শাকিল কপালের ঘাম মুছে নিল। তারপর আবারও গাড়ির দিকে এগিয়ে গেল। শাকিল আস্তে আস্তে গাড়ি চালিয়ে হাসপাতালে চলে গেল। শাকিল নিজের চেম্বারে মাথায় হাত দিয়ে বসে আছে।
কিছুই ভালো লাগছে না। হঠাৎ করে একটা চাপা কান্নার আওয়াজ তার কানে এলো। কেউ কাঁদছে আর বলছে, শাকিল ভাই, চারুকে ছেড়ে দে, আমাকে মেরে ফেলে দে, কিন্তু ওকে ধর্ষণ করিস না ভাই। শুধু একটা হাসপাতালের প্রধান প্রফেসর হতে এমন করিস না। চারুলতা ডাক্তারি ছেড়ে দেবে, তবুও ওকে ধর্ষণ করিস না। তোর পায়ে পড়ি আমি। চারু তোকে নিজের ভাই বলে শাকিল, এমন করিস না। আমার চারুকে তুই ছেড়ে দে শাকিল। চারু, চারু, না, না। আল্লাহ, তুমি কি বিচার করবে না? আল্লাহ, আমার চারু। শাকিল ভাই, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না ভাই, একটু দয়া করুন ভাই। আল্লাহ, তুমি কি দেখো না? সাউন্ডপ্রুফ ঘরটার মধ্যে শাকিল ভয়ে ঘামছে। হঠাৎ করেই চিৎকারের আওয়াজ বন্ধ হয়ে গেল। শাকিল পাগলের মতো কাঁপছে। শাকিল দৌড়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। হাসপাতালের সবাই অবাক হয়ে শাকিলের দিকে তাকিয়ে আছে। শাকিল পাগলের মতো হাসপাতাল থেকে বেরিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে বসলো। শাকিল বাড়ির দিকে রওনা দিল। সে পাগলের মতো গাড়ি চালাচ্ছে, ভয়ে মাথায় কাজ করছে না। শাকিল গাড়ি চালাচ্ছে। হঠাৎ করেই শাকিল দেখল তার গাড়ি নিয়ন্ত্রণে নেই। তার গাড়ি ব্রেক করছে না। গাড়ি ব্রেক করতে ব্যর্থ হচ্ছে সে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেল একটা গাছের সাথে। শাকিলের কপাল বেয়ে রক্ত পড়ছে। চোখের সামনে একটা ঝাপসা অবয়ব সে দেখতে পাচ্ছে। রাত 2টা ছুঁই ছুঁই। শাকিল আস্তে আস্তে চোখ খুলে তাকালো। মাথাটা অনেক ব্যথা করছে। নিজেকে খোলা আকাশের নিচে আবিষ্কার করলো। শরীরটা এখনও দুর্বল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু এ কি, তার হাত পা বাঁধা কেন? মুখ থেকেও কোনো আওয়াজ বের করতে পারছে না। তার মুখ কাপড় দিয়ে বাঁধা। তার পাশে বেশ কিছু জিনিস রাখা, যা দেখে সে আবারও ভয়ে কাঁপছে। শাকিল ভয়ে কাঁপছে। হঠাৎ করে সে আবারও সেই একই কান্নার আওয়াজ শুনতে পেল। আয়ান বারবার তার চারুলতাকে ছেড়ে দিতে বলছে। চিৎকার করে কাঁদছে। চারুলতা কাঁদছে আর চিৎকার করছে। একটু পরে আবার সব শান্ত হয়ে গেল। শাকিলের সামনে আরও একটা চেয়ার। শাকিলকে অবাক করে দিয়ে একটা মেয়ে তার সামনে বসলো। মেয়েটা শাকিলের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বেশ কিছুক্ষণ তাকিয়ে এরপর বাঁকা একটা হাসি দিল। তারপর বলল, ভয় লাগছে বুঝি খুব? কিন্তু আমি তো তোর চিৎকার শুনতে চাই, যেভাবে আমার সামনে আমার মা বাবা চিৎকার করেছিল, তার থেকেও বেশি চিৎকার আমি শুনতে চাই তোর থেকে। শাকিল ছটফট করছে। শাকিলকে ছটফট করতে দেখে মেয়েটা আবারও বলল, হ্যাঁ তো তারা কিসের? হ্যাঁ, আমি আবার তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি না। আস্তে আস্তে তিলে তিলে মারতে বড্ড ভালো লাগে আমার। গতকাল তোর চেম্বারে একটা বৃদ্ধ লোক গিয়েছিল, মনে আছে? ওইটা আমি ছিলাম। তোর থেকে চিকিৎসা নিতে যাইনি। তোর টেবিলের নিচে ছোট একটা ইলেকট্রনিক্স যন্ত্র লাগিয়ে দিতে গিয়েছিলাম। তার একটা কারণও আছে। আস্তে আস্তে বলছি তোকে সব। তোকে মারলে অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু ওইভাবে মারলে আমি তো মজা পেতাম না, আমি তো পৈশাচিক আনন্দ পেতাম না। তাই আমাকে কত কষ্ট করতে হয়েছে জানিস? ওই যন্ত্রটা লাগাতেই সময় লাগছিল, তাই চেম্বারে বসে শুধু কথা বলছিলাম। তারপর বের হয়ে পিয়নকে দিয়ে চিঠি পাঠালাম, আর নিচে আমার বাবার নাম আয়ান চৌধুরী লিখে দিলাম। ও, তুই তো আবার জানিস না আমি কে। আস্তে আস্তে বলছি কেমন? আর তুই ভাবলি আমার মরা বাবা ফিরে এসেছে হয়তো। কথাটা বলেই মেয়েটা পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে হঠাৎ শাকিলের গলা চেপে ধরল। তারপর বলল, আমার বাবাকে তোরা মেরেই ফেলেছিস, সেই কত বছর আগে, আমার বাবার মাথায় একের পর এক আঘাত করে। তারপর তার লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলেছিস। ওহ সরি, পুড়িসনি, বাবার ঝলসে যাওয়া শরীরটা মাটি দিয়ে পুঁতে দিয়েছিস, যেন কোনো প্রমাণ না থাকে। আর সবাই ভাবে আমার বাবা মা আগুনে ছাই হয়ে গেছে। যাকে নির্মমভাবে খুন করেছিস সে কি করে ফিরে আসবে? হ্যাঁ, তোকে ভয় দেখাতে আমি আমার মরা বাবার নাম ব্যবহার করেছি। আর তুই ভয় পেয়ে অনেক জোরে গাড়ি চালিয়ে বাড়ি চলে গেলি। আজ আবারও তোর ছেলের মৃত্যু নিয়ে ভয় দেখালাম, আর তুই আজও জোরে গাড়ি চালিয়ে তার কলেজে চলে গেলি। তারপর হাসপাতালে গেলি। চেম্বারে বসার কিছুক্ষণ পরেই তুই আমার মা বাবার কান্নার আওয়াজ শুনলি, আর ভয় পেয়ে আবারও জোরে গাড়ি চালাতে লাগলি, যেটা তুই সব থেকে বড় ভুল করেছিস। তোর গাড়ির ব্রেক আমি কালকেই আলগা করে রেখেছিলাম, আর জোরে গাড়ি চালানোর জন্য ওটা আরও আলগা হয়ে গেল। তুই গাড়ির কন্ট্রোল হারিয়ে ছোট একটা অ্যাক্সিডেন্ট কর, আর আমি তোকে নিয়ে এলাম। জানিস আমার মা বাবার ওই কান্নার আওয়াজ কোথা থেকে এসেছে?
ওই ছোট যন্ত্রটা থেকে। আমি সাউন্ড পাঠিয়েছি তোকে ভয় দেখানোর জন্য। কি ভাবছিস আমি কে, তাই তো? তাহলে শোন, আমি প্রীতিলতা, যে এখন তোর জম হয়ে এসেছে। শাকিল অবাক চোখে তাকিয়ে আছে। প্রীতি শাকিলের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস? যাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিস সে কি করে ফিরে এলো? নসিব রে, সবই নসিব। তা না হলে আমি কেন বেঁচে থাকবো? আর ওসমান, তুই এবং বাকিরা কেন আমার হাতে মরবি? শাকিলের শরীরের কাঁপুনি দেখে প্রীতি বলল, কিরে এখনই এই অবস্থা? জানিস ওসমানকে মেরে সেই মজা পেয়েছি, একদম মনের মতো। আর আজ তোকে মারব। জানিস ওসমানের লাশটা আমি টুকরো টুকরো করে কেটেছি, ওর লাশটা আমি 100 টুকরো করেছি, তারপর কেমিক্যাল দিয়ে 2 দিন রেখে দিয়েছি। ব্যাস, একদম গলে গেছে, কোনো প্রমাণ নেই। এবার তোকে মারব। তোকে মারার জন্য আমার জান দুটোকে আজ ভাইয়ের কাছে দিয়ে এসেছি। ওরা থাকলে আমি ধরা পড়ে যাব। তো ওরা ভয় পাবে, যেই ভয়টা আমি পেয়েছিলাম, আর যার জন্য আমাকে সাইকো হতে হয়, ওই ভয় আমি ওদের দিতে চাই না। প্রীতি পাশে থাকা একটা চাপাটি আবারও তুলে নিল হাতে, তারপর ওসমানের মুখের কাপড়টা খুলে দিল। চাপাটিটার দিকে অদ্ভুতভাবে প্রীতি তাকিয়ে আছে। তারপর শাকিলের ডান হাতটা স্পর্শ করে বলল, এই হাত দিয়ে আমার মায়ের শরীরে তুই হাত দিয়েছিস। এই হাত দিয়ে তুই আমার নিরপরাধ মাকে 2 বার ধর্ষণ করেছিস, তাও আমার চোখের সামনে। আমি ছোট প্রীতিলতা সেদিন কিছু করতে পারিনি। মা বাবার বিপদে নীরব দর্শকের মতো দেখে গিয়েছি। যে হাত দিয়ে আমার বাবাকে মেরেছিস, যে হাত দিয়ে আমার ভাইকে খুন করেছিস, ওই হাত আমি রাখবো না। প্রীতিলতা সেই হাত রাখবে না। প্রীতিলতার চেহারা এখন কোনো এক দানবী হয়তো ভর করেছে। চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে। চিৎকার করে কথা বলতে বলতে শাকিলের হাতে একটা কোপ দিয়ে দিল। কোপ পড়ার সাথে সাথে শাকিল চিৎকার করে উঠল। শাকিলের ডান হাতের আঙুলগুলো পড়ে গেছে। প্রীতি শান্ত হলো না, একের পর এক কোপ দিতেই লাগলো। শাকিলের হাত দুটো কনুই পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শাকিল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু প্রীতি শান্ত হলো না। শাকিলের দিকে তাকিয়ে বলল, আজ আমি তোর চিৎকার শুনতে চাই। তোর চিৎকারে আমি আমার বুকের আগুন নেভাবো। প্রীতি পাশের একটা বক্স খুল, যেটার ভেতরে রাশি রাশি মদ। পাশের একটা বক্স খুল, যেটার মধ্যে কেরোসিন আর পেট্রোল। আর শাকিল হাতের যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। প্রীতি মদ আর কেরোসিনের ছিপিগুলো খুলল, তারপর একটা করে বোতল শাকিলের শরীরে ঢালতে লাগলো। আর শাকিল বারবার ক্ষমা চাইছে, নিজের প্রাণ ভিক্ষা চাইছে। প্রীতির মদ আর কেরোসিন ঢালা শেষ হতেই শাকিল কোনো মতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর ডাক্তারি করব না, আমাকে মাফ করো। প্রীতি পাশে থাকা ম্যাচটা হাতে নিয়ে এরপর বলল, তুই তো আমাদের বাড়িতে আগুন দেওয়ার বুদ্ধি করেছিলি, তাই না? যা, তোকেও ছেড়ে দিলাম। প্রীতি কথাটা বলেই ম্যাচের কাঠিতে জ্বলন্ত আগুন শাকিলের দিকে ছুঁড়ে দিল। শাকিল চিৎকার করছে বাঁচার জন্য। সে এক বোতল মদ আয়েশ করে খেতে লাগলো চেয়ারে বসে, আর হাসতে লাগলো। একটু পর শাকিলের আওয়াজ থেমে গেল, কিন্তু প্রীতির জ্বালানো ভয়ানক আগুন নিভল না। খোলা আকাশের দিকে তাকিয়ে প্রীতিলতা হাসল। তার হাসির মাঝেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সকালে সোনালি আলো চোখে পড়তেই প্রীতির ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখল 8টা বাজে। সকাল 5টার দিকে ঘুমিয়েছে সে। প্রীতি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা দিল। ঠিক সময় মতোই পৌঁছে গেল। আজ আর কেউ তাকে জ্বালায়নি, তবে প্রীতি আন্দাজ করতে পারছে আজও কিছু হবে তার সাথে। প্রীতি ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছিল, কিন্তু সবাই প্রীতির দিকে তাকিয়ে হাসছে। কিন্তু তাকে নিয়ে হাসার মানেটা বুঝতে না পেরে সে ক্যান্টিনে ঢুকবে, এমন সময় একটা পোস্টারের দিকে তার নজর গেল, যেটা দেখে তার রাগ তরতর করে বেড়ে গেল। কেউ তার কার্টুন ছবি বানিয়েছে, আর সেটাকে খুবই বাজে জামা পরানো হয়েছে। রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। পেছন থেকে অট্টহাসির শব্দে ও ওই দিকে তাকালো। পেছনে নির্ঝর আর মিলা দাঁড়িয়ে আছে। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে প্রায় আরও 100 ছেলে মেয়ে। নির্ঝর প্রীতির কাছে এসে বলল, তোমার জন্য আজকের এই আয়োজন পছন্দ হয়েছে? আর যাই হোক, তুমি তো আমাকে ভালোবাসো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? প্রীতি নিজের রাগ সামলাতে না পেরে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে ফেলল, কিন্তু আবারও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। নিজেকে কিছুটা শান্ত করে বলল, আজকের পর আর কখনো আমাকে এখানে দেখবে না। আর হ্যাঁ, আমার এই চলে যাওয়ায় তোমাদের কাল হয়ে দাঁড়াবে। মনে রেখো, তোমার আমাকে চেনা উচিত ছিল নির্ঝর সাহারিয়া, কিন্তু আমি ভুল।
প্রীতির চোখে পানি চলে এসেছে। সে আর কথা বলতে পারছে না, দৌড়ে বেরিয়ে গেল। এদিকে নির্ঝর সহ সবাই অবাক চোখে তাকিয়ে আছে। ওরা শুধু একটু মজা করতে চেয়েছিল, তাহলে ওরা কি বেশি করে ফেলেছে? প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মিলা নিজের ঘরে বসেছিল। হঠাৎ করেই ওর বয়ফ্রেন্ড সামির ওকে কল করলো। মিলাও ফোনটা রিসিভ করলো। মিলা ফোন রিসিভ করতেই সামির বলল, জান, অনেক দিন দেখা হয় না, আজকে একটা রেস্টুরেন্ট বুক করেছি, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, তুমি একটু চলে আসো না প্লিজ। তুমি ঠিকানা দাও, আমি আসছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, ভাইয়া তাহলে বুঝে যাবে। ওকে, আমি পাঠাচ্ছি। রাত 8টার দিকে মিলা সুন্দর করে সেজে রেস্টুরেন্টে গেল। সামির সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে। মিলাও বেশ খুশি। সামির মিলার জন্য কিছু গিফট এনেছে। সামির মিলার দিকে তাকিয়ে বলল, তোমার পছন্দ হয়েছে মিলা? খুব খুব পছন্দ হয়েছে। তাহলে আমারও যে এখন একটা জিনিস চাই। কি বলো? আজ রাতে তোমাকে আমার চাই। এসব কি বলছো সামির? আমাদের বিয়ে হয়নি তো কি হয়েছে? আজকাল এটা কোনো ম্যাটারই না। তোমার কাছে ম্যাটার না হলেও আমার কাছে ম্যাটার। আমি বাড়ি যাব। কথাগুলো বলেই মিলা চলে যেতে লাগলো, কিন্তু যেতে পারল না। তার আগেই সামির ওর হাত ধরে ফেলল আর বলল, আজ তোকে ছাড়ছি না। আজ 1 বছর ধরে তোর পেছনে পড়ে আছি। তোকে যতটা সময় দিয়েছি বিছানায় উঠাতে, তা অন্য কোনো মেয়েকে দেইনি। আজ তোকে ব্যবহার করেই ছাড়ব। সামির কথাটা বলেই মিলাকে পাশে থাকা সোফায় ফেলে দিল আর ওর সাথে জোর করতে লাগলো। মিলা কোনো উপায় না পেয়ে পাশে থাকা ভারী ফুলদানি দিয়ে সামিরের মাথায় আঘাত করে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। তারপর নিজের ব্যাগ নিয়ে ছুটতে লাগলো। সামির নিজের মাথায় হাত দিয়ে বাইরে চলে আসলো। এদিকে মিলা বাইরে বেরিয়ে এলো। দৌড়াতে দৌড়াতে সে নির্ঝরকে কল করলো। এদিকে সামির তার গার্ডদের নিয়ে মিলার পিছু করছে। মিলা নির্ঝরকে সব বলে, তারপর ঠিকানা পাঠিয়ে দিল। মিলা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। সে পড়ে যেতেই সামিরের লোকেরা ওর কাছে চলে আসলো। আর যার সাথে ধাক্কা খেয়েছে তার দিকে তাকিয়ে সামির বলল, ধন্যবাদ ডার্লিং, তোমার জন্য আজ মিলা পাখিকে ধরতে পারলাম, নইলে পালিয়ে যাচ্ছিল আজ। মিলা পানি ভরা চোখে পাশে তাকালো। মিলা অবাক চোখে দেখল প্রীতি দাঁড়িয়ে আছে। প্রীতিকে দেখে মিলা বলল, আমাকে বাঁচাও প্লিজ, ও আমাকে ধর্ষণ করবে, প্লিজ প্রীতি। প্রীতি কোনো কথা বলল না। সামির এসে মিলাকে হ্যাঁচকা টান দিয়ে উঠিয়ে ফেলল। তারপর নিজের সাথে করে নিয়ে যেতে লাগলো, কিন্তু নিতে পারল না। তার আগেই সে টান অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখল প্রীতি মিলার অন্য হাত ধরে আছে। সামির মিলাকে সামনে নিতে পারছে না। মিলা অবাক চোখে প্রীতিকে দেখছে। এই মেয়েটার শক্তির কাছে সামির পারছে না। আর মিলার হাতটা মনে হয় প্রীতি ছিঁড়েই নেবে, এমনভাবে ধরেছে। সামির কিছু বলবে তার আগেই প্রীতি ওর বুক বরাবর লাথি দিল। মিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে তারপর সামিরকে মারতে লাগলো। সামিরের গার্ডরা প্রীতির সাথে পারছে না। 10 মিনিটের মধ্যে সবাইকে প্রীতি আধমরা করে দিয়েছে। আর মিলা অবাক চোখে দেখছে। আর মিলার পেছনে দাঁড়িয়ে নির্ঝর অবাক চোখে দেখছে। মাত্রই সে এসেছে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এটাই কি তাদের ভার্সিটির শান্তশিষ্ট প্রীতিলতা? প্রীতি ওদের মেরে রাস্তা থেকে নিজের ঘড়ি, চশমা আর ব্যাগ তুলে তারপর সামনের দিকে হাঁটা দিল। কিছু দূর যেয়ে ও থেমে গেল। পেছনে না তাকিয়ে বলল, মানুষের চামড়া গায়ে থাকলেই মানুষ হয় না, মানুষ হতে মনুষ্যত্ব লাগে। তাই আগে মনুষ্যত্ব দেখে মানুষ বিচার করুন, চামড়া দেখেন। আর এখন থেকে কাপড়ের সাইজটা বড় করুন। আজ না হয় শারীরিক ধর্ষণ থেকে বেঁচেছেন, কিন্তু এতদিন যারা চোখ দিয়ে ধর্ষণ করেছে তাদের কি কর? প্রীতি আর দাঁড়ালো না, নিজের রাস্তায় হাঁটা। অপরদিকে মিলা নিজের ভাইকে ধরে কান্নায় ভেঙে পড়ল। আর নির্ঝরের দৃষ্টি অন্ধকারে মিলিয়ে যাওয়া সেই বহুরূপী কন্যার দিকে। প্রীতি তাকিয়ে আছে আকাশে। আজও ঘুম নেই চোখে। তার হাতে একটা ডায়েরি। প্রীতি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো ঝাপসা বাতির আলোয়। কতবার যে পড়েছে তার শেষ নেই। তবু আবারও ডায়েরির পাতায় লেখা অস্পষ্ট লেখাগুলো পড়তে ইচ্ছে করে। প্রীতি পড়তে আরম্ভ করলো তার মা বাবার ভালোবাসার গল্প। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সিজন 1টা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে সিজন 1-এর কিছু প্রশ্ন আপনাদের মনে হয়তো এখনও ঘুরপাক খাচ্ছে। তাই এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে সিজন 2 শুনতে হবে। আর সিজন 2তে এমন কিছু রয়েছে
যা আপনাকে পুরোপুরি চমকে দিবে। আর সিজন 1টা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।